আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তুই বুঝিস না আমার তোকে সহ্য হয় না, তারপরেও কেন চোখের সামনে ঘুরঘুর করিস? হ্যাঁ বল, কেন চোখের সামনে ঘুরঘুর করিস? তোর জন্য আজ আমার এত সুন্দর শার্টটা ভিজে গেল। আমি জানি তুই ইচ্ছে করে এটা করেছিস, কারণ তুই চাস না আমি এই সুন্দর শার্টটা পরে মীরার সাথে দেখা করতে চাই। তুই তো জানতি এটা আমি মীরার সাথে ডেটিংয়ে যাওয়ার জন্য কিনে এনেছি, আর এই জন্যই তো পানি ফেলে ভিজিয়ে দিলে। তোকে আজ আমি মেরেই ফেলবো। কথাগুলো বলেই জয় নিহার চুলের মুঠি ছেড়ে দিয়ে নিহার পেটে সচরে একটা লাথি দিল। লাথিটা এত জোরে ছিল যে নিহার তাল সামলাতে না পেরে জয়ের থেকে অনেকটা দূরে গিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। ব্যথাটা যেন খুব জোরেই পেয়েছে নিহা। সাথে সাথে নিহা ব্যথায় কুকিয়ে উঠল। মা গো মা, আল্লাহ গো! নিহার এত আর্তনাদ, কিন্তু জয়ের কোনো ভাবান্তই হলো না এতে। বরং সে তেতে গিয়ে নিহার পাশে ফ্লোরে হাঁটু বিছিয়ে বসে নিহার মুখটা এক হাতে চেপে ধরে নিহার মুখের সামনে মুখ নিয়ে চেঁচিয়ে বলল, শোন, আজকের পর থেকে কোনো নাটক করার আগে 100 বার ভাববি। আর হ্যাঁ, পারলে আমার বাড়ি থেকেই চলে যাবি। তোকে রোজ রোজ দেখতে দেখতে আমি ক্লান্ত। বিশ্বাস কর, তোর মুখটা আমার আর দেখতে ইচ্ছে করছে না। তুই কখন যে বুঝবি সেটা আল্লাহ মাবুদই জানে। তোদের মতো ছোট লোকদের এই একটাই সমস্যা, হাজারো কথা বললেও তোদের গায়ে লাগে না। তোর জন্য আমার মম আর ছোট বোনটা পর্যন্ত ড্যাডের কাছে বকা খায়। ফার্দার যদি এমন ছোট লোকের মতো কাজ করিস আর তোর জন্য আমরা কেউ ড্যাডের কাছে বকুনি খাই, তাহলে তোকে গলা টিপে মারতে আমি 2 বারও ভাববো না। কথাগুলো বলেই জয় নিহাকে ছেড়ে দিয়ে হাতের তারটা ছুঁড়ে ফেলে দ্রুত আলমারি থেকে একটা শার্ট বের করে গায়ে দিয়ে বের হয়ে গেল রুম থেকে। আর নিহা সেখানেই পড়ে রইল। প্রতিদিন মার খেয়ে উঠে বসার চেষ্টা করলেও আজ যেন উঠে বসার চেষ্টাও করতে পারছে না। প্রতিদিনের তুলনায় আজ মারটা একটু বেশিই হয়ে গেছে। তার উপর ইলেকট্রিক তারের আঘাতগুলো যেন পুরো শরীরকে বিষাক্ত করে তুলেছে। আঘাতের তীব্র যন্ত্রণা সইতে না পেরে নিহার নাকের পানি আর চোখের পানি যেন একাকার হয়ে গড়িয়ে পড়ছে। হাত দিয়ে চোখের পানিগুলো মোছানো যেন শক্তি পাচ্ছে না। আসলে তখন হাত দিয়ে তারের আঘাত থেকে শরীরকে বাঁচাতে গিয়ে তারের আঘাতগুলো সব হাতে পড়ায় হাতটাও এখন প্রচন্ড যন্ত্রণা করছে। মারের আঘাতগুলো সব হাতে লালচে দাগ সৃষ্টি করেছে, যার ফলে হাতগুলো প্রচুর ব্যথা করছে। নিহা কোনো রকম ওঠার চেষ্টা না করেই সেখানেই শুয়ে রইল। বাবা, মা, দেখো তোমাদের মেয়ে কতটা সুখে আছে। দেখো তোমাদের মেয়ে কেমন রাজরানী হয়ে আছে। তোমরা তো সবসময় চেয়েছিলে তোমাদের মেয়েকে একটা রাজপুত্রের সাথে বিয়ে দিতে, আর দিয়েও ছিলে। তবে রাজপুত্র নয়, একটা অমানুষের সাথে বিয়ে দিয়েছো তোমাদের মেয়েকে, যার মধ্যে দয়া মায়া বলতে কিছুই নেই। তবে তোমাদের কোনো দোষ নেই, তোমরা তো আমার সুখের জন্যই সব করেছিলে। কিন্তু কে জানতো আমি অনেক বড় হতভাগী। দিনের পর দিন যে মানুষটার এত অত্যাচার সহ্য করেও মানুষটাকে ভালোবেসে এসেছি, তার মনে আমার জন্য এইটুকু দয়া মায়া নেই। আজ আমি বুঝতে পেরে গেছি আমি শুধু মরিচিকার পেছনেই ছুটছি। ভালোবাসা কিন্তু দুর্লভ বস্তু। ঋতু খাবার টেবিলটা গুছিয়ে কিচেনে গিয়ে আরো কিছু টুকটাক কাজ করার পরেও যখন দেখলো নিহা আসছে না, তখন ঋতু মনে খটকা লাগলো। জয় তো ওকে রুমে ডেকে নিয়ে গিয়েছিল। ঋতুর মনে অজানা একটা ভয় ঢুকলো। দ্রুত কিচেন থেকে বেরিয়ে নিহার রুমের দিকে হাঁটা ধরলো আর মনে মনে ভাবতে লাগলো, নিহা ভাবি এখনো আসতেছে না কেন? ছোট সাহেব তো সেই কখন চইলা গেছে, না জানি আবারও মারছে কিনা। নয়তো ভাবি তো এতক্ষণে রুমে বইসা থাকতো না, এতক্ষণে খানা খাওয়ার জন্য নিচে নাইমা আসতো। আল্লাহ, নিহা ভাবি যেন ঠিক থাকে, নিহা ভাবি যেন কিছু না হয়। ঋতু মনে মনে এসব বলতে বলতে নিহার রুমে প্রবেশ করলো আর রুমে ঢুকেই হা হয়ে গেল। নিহা ফ্লোরে পড়ে আছে। ঋতু ভাবি বলে দৌড়ে নিহার পাশে গিয়ে বসে পড়ল। ভাবি, ভাবি গো, কি হয়েছে তোমার? এইভাবে ফ্লোরে শুয়ে আসো কেন? আবারও ছোট সাহেব মারছে তোমায়, তাই না? আমি জানতাম এমন কিছুই হইব। ওঠো ভাবি, সাহায্য করতেছি তোমায়। আসো, বিছানায় গিয়ে শুইবা। ঋতু, আমার শরীরটা অসাড় হয়ে আছে, উঠে বসার শক্তিটাও পাচ্ছি না। খুব কষ্ট হচ্ছে আমার। বিশ্বাস করো, খুব কষ্ট হচ্ছে আমার। আমি আর নিতে পারছি না এইসব। আচ্ছা ঋতু, আমার একটা কথা রাখবে? কি কথা কও? আমি তোমার জন্য সব করতে পারবো। কও, কি করতে হইব? আমার জন্য একটা বিষের বোতল এনে দিতে পারবা? আমি রোজ মারগুলো আর সইতে পারছি না। তুমি আমাকে একটা বিষের বোতল এনে দাও।
বিষ খেয়ে সবাইকে একেবারে মুক্ত করে দেই? আমি মরে গেলেই সবার ভালো হবে। আমি এসব কষ্ট আর সহ্য করতে পারছি না, সত্যিই পারছি না। ভাবি, এসব তুমি কি কইতাছো? এমন কইতে নেই, খবরদার এমন কথা আর কখনো কইবা না। তুমি মরবে কেন? মেয়ে বলে কি পয়সা গেছো নাকি? এসব কথা আর যেন না শুন। আসো, বিছানায় নিয়ে যাই তোমায়। না ঋতু, ওই বিছানাটা আমার জন্য না। বিছানায় শুলে আবারও রাতে মার খেতে হবে। আমি এক তুমি এক কাজ করো, ওইখানে আলমারির পাশে একটা মাদুর আছে, ওটা বিছিয়ে দাও নিচে। নেহার কথা শুনে ঋতু যা বোঝার বুঝে গেল, তাই আর কোনো প্রকার না করে মাদুরটা বিছিয়ে দিয়ে নেহাকে ধরে মাদুরে শুয়ে দিল। তবে চিত হয়ে নয়, উপর হয়েই শুয়েছে নেহা, কারণ তারের আঘাতগুলো পিঠে প্রচন্ড পীড়া দিচ্ছে। চিত হয়ে শুলে তো আরো বেশি ব্যথা করবে। তুমি এভাবেই থাকো, আমি মুভ লইয়া আইতাছি বলেই ঋতু রুম থেকে বেরিয়ে গেল। নিহাও কোনো রকম প্রত্যুত্তর না করে সেভাবেই শুয়ে রইল। একটু পরেই ঋতু মুখ নিয়ে ফিরে আসলো। তারপর নিহার পাশে বসে পিঠ থেকে শাড়িটা সরিয়ে ব্লাউজের হুকগুলো সব খুলে ফেললো। আর সবগুলো হুক খুলতেই ঋতু আতকে উঠলো, কারণ নিহার কোমর থেকে শুরু করে মাথার ছুটি পর্যন্ত পুরো পিঠটাতে চিকন চিকন দাগ হয়ে আছে। ফর্সা পিঠটা যেন কালচে হয়ে গেছে। কিছু কিছু জায়গা থেকে তো চামড়া ঝলসে গিয়ে রক্ত পড়ছে। ঋতু এতক্ষণ রিহার হাতের দিকে দাগগুলো খেয়াল করেনি। এখন হঠাৎ হাতের দিকে চোখ যেতেই ঋতু আরো বেশি অবাক হলো। দুই হাতে প্রচন্ড রকম দাগ হয়ে গেছে। নিহার শরীরের আঘাতগুলো দেখে ঋতুরও যেন চোখে জল চলে আসলো। নিহা যাতে আঘাত না পায় তার জন্য আস্তে আস্তে নিহার পিঠের ক্ষতগুলোতে মুভ লাগিয়ে দিতে লাগলো। নিহার পিঠে মুভ স্পষ্ট করাতেই নিহা মা গো বলে বালিশের কভার খামচে ধরলো। হয়তো আঘাতযুক্ত স্থানে মুভ লাগায় যন্ত্রণা করছে বেশি। ঋতু মুভ লাগাতে লাগাতে কান্না মিশ্রিত গলায় বলল, তোমাকে এত করে কই এই বাড়ি থেকে সইলা যাও, কেন পইরা আসো এখানে? কেমন পশুর মতো মারছে? এইভাবে কেউ মারে? কোনো জানোয়ারও তো এমন করে কাউরে মারে না। পুরো পিঠ লাল হইয়া গেছে। কেন যে আমার কথা শোনো না? কথাগুলো বলছে আর নেহার পিঠে মুভ লাগাচ্ছে ঋতু। নেহা কিচ্ছু বলল না, কারণ কিছু বলার মতো নেই তার। কোমরে আর পিঠে মুভ লাগানো শেষ হলে হাতেও মুভ লাগিয়ে দিল ঋতু। নেহাকে সে খুব ভালোবাসে, তাই তো এই মানুষটার কষ্ট সে সহ্য করতে পারে না। নেহার গায়ের প্রতিটা আঘাতের ব্যথাই যেন নিজের গায়ে অনুভব করে ঋতু। ভাবি, হুম। আজ কে দিয়ে আমার মারছে কৌতো? আজকের গুলো বেল্টের দাগ না, কেমন চিকন চিকন দাগ হইয়া গেছে দেহ। আজ নিশ্চয়ই অন্য কিছু দিয়ে মারছে। কি দিয়ে মারছে কৌতো? বেশি কিছু দিয়ে মারেনি, ইলেকট্রিক তার দিয়ে মেরেছে, তাই এমন চিকন চিকন দাগ হয়ে গেছে। কি, কারেন্টের তার দিয়ে মারছে? উনি কি মানুষ নাকি জানোয়ার? এমন করে বলছো কেন ঋতু? মানুষ কখনো জানোয়ার হয় না, মানুষ হলো সৃষ্টির সেরা জীব, এমন করে বলতে নেই। আরে রাহো তো তোমার নীতি কথা। কারেন্টের তার দিয়া কেউ মারে? কেউ বড় অপরাধ করলেও তাই এমন করে মারে না। আর তুমি দোষ না করেও তোমাকে এমন করে মারলো। কোনো চোর ধরা পড়লেও তো এমন করে মারে না। তোমাকে কি করে এমন ভাবে মারলো? ওই মীরা না টিরা, ওই শাকচুন্নিটার জন্যই এমন করতেছে তোমার সাথে। নির্ঘাত শাকচুন্নিটা কান হাড়ি করে তোমার নামে, তাই তো রোজ রোজ এমন করে মারে। বাদ দাও এইসব। তুমি নিশ্চয়ই এখনো না খেয়ে আছো, যাও গিয়ে খেয়ে নাও। আমার খাওয়ার কথা চিন্তা করতেছো? তুমিও তো কিছু খাও নাই এখন পর্যন্ত। তোমার জন্য খাবার নিয়ে আসি। না রে বোন, আমার কিছু খেতে ইচ্ছে করছে না এখন। তলপেটটায় ভীষণ ব্যথা করছে। তার মানে পেটেও মেরেছে? দেখি, এদিকে ফিরো তো। আরে না, পেটে মারেনি, এমনিই ব্যথা করছে হয়তো। তুমি বরং যাও, গিয়ে নাস্তা করে নাও। এতক্ষণ ধরে খালি পেটে থেকো না। আমি এখন ঠিক আছি, আমার জন্য তোমার টেনশন করতে হবে না। এহ, আমাকে খাইতে কইতেছে, নিচে খালি পেটে থাইকে আমারে কইতেছে এতক্ষণ ধরে খালি পেটে থেকো না। তুমি শুইয়া থাকো, আমি তোমার জন্য সহ খাবার নিয়ে আইতেছি। ঋতু দ্রুত উঠে ফ্যানটা চালিয়ে দিয়ে আবারও নিহার পাশে এসে বসলো। বলেই নিহাকে কিছু বলার সুযোগ না দিয়ে ঋতু রুম থেকে বেরিয়ে গেল। নিহা ডেকেও কোনো লাভ হলো না। নিহার ডাক শুনেও না শোনার ভান করে চলে গিয়েছে ঋতু। নিহা লম্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেইভাবেই শুয়ে রইল। কে জানে আর কতদিন এমন ভাবে সহ্য করতে হবে ওকে। আল্লাহ যে কখন এই যন্ত্রণা থেকে মুক্তি দিবে ওকে, সেটা আল্লাহই ভালো জানেন। খানিক বাদে খাবারের প্লেট হাতে নিয়ে ঋতু নিহার পাশে এসে বসতেই নিহা বলে উঠল,
ঋতু, তুমিও না। আমি তো বলেছি আমার খেতে ইচ্ছে করছে না, তারপরও শুধু শুধু কষ্ট করে আনতে গেলে কেন? বেশি কথা কইও না তো। আসো, আমি সাহায্য করতেছি। উঠে বসতে, অল্প করে হলেও খাইয়া লও। আমি ওষুধ নিয়ে আইতাছি। খাবার না খাইলে ওষুধ খাইতে পারবা না আবার। বলেই ঋতু নিহার ব্লাউজের হুক লাগিয়ে দিয়ে শাড়িটা ঠিক করে উঠে বসতেই সাহায্য করলো। নিহাও জানে এখন ঋতুকে কিছু বললেও সে শুনবে না, তাই আর কোনো কথা না বাড়িয়ে ঋতুর সাহায্যে উঠে বসলো। নাস্তা করা শেষ হলেই ঋতু নিহাকে ওষুধ খাইয়ে দিল। তারপর নিহাকে শুয়ে রাখতে বলে সে প্লেট নিয়ে চলে গেল। ঋতু চলে গেল, নিহা আবারও শুয়ে পড়ল। এতক্ষণ ঋতু ছিল বলে দাঁতের দাঁত চেপে পেটের ব্যথাটা সহ্য করলেও এখন যেন আর সহ্য করতে পারছে না নিহা। তল পেটটা চেপে ধরে টুকরে কেঁদে উঠল সে। পেটের মধ্যে যেন সবকিছু দলা পাকিয়ে একসাথে হয়ে যাচ্ছে। আসলে জয় লাথিটা এমন ভাবে মেরেছিল যে সোজা তল পেটে গিয়ে লেগেছে। আর লাথিটা এত জোরে ছিল যে নিহার মনে হলো লাথিটা খেয়ে ওর পুরো শরীরের শক্তি মুহূর্তেই কমে গেছে। ঋতুকে তখন মিথ্যা বলার কারণ হচ্ছে নিহা জানে ঋতু পেটে লাথি দেওয়ার ব্যাপারটা জানলে আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়ত। তাই নিহা ইচ্ছে করে ওকে মিথ্যে বলেছে যে পেটে মারেনি। নিহা ঘন্টা দুয়েকের মতো শুয়ে থেকে যখন নিজেকে একটু ভালো ফিল করলো, তখন আর শুয়ে থাকতে পারলো না। কোনো মতে শোয়া থেকে উঠে মাদুরটা গুছিয়ে রেখে রুম থেকে বেরিয়ে আসলো, কারণ এখন আবার দুপুরের জন্য রান্না করতে হবে। রায়হান সাহেব আর জয় দুপুরে খেতে না আসলেও শায়লা বেগম আর জেসির জন্য টাইমলি রান্না করে রাখতে হয়। ঋতু তখন রান্নাঘরে তরকারি কাটছিল। নেহাকে রান্নাঘরে আসতে দেখে ঋতু অবাক হয়ে বলল, ভাবি তুমি এখানে শুয়ে না থাইকে এখানে আইতে কইছে কে? পারে, রান্না করতে হবে না, শুয়ে থাকলে কি করে হবে? ভাবি তুমি আসলে কি কও তো? নিজের শরীরের জন্য বিছানা থেকে উঠতে পারতাছো না, আর এখন আইসো রান্না করতে? তুমি কি মানুষ নাকি রোবট সুফিয়া? নেহা গিয়ে ঋতুর পাশে একটা মোড়া টেনে বসে পড়ল, তারপর হেসে বলল, আমি মানুষই, রোবট নই, বুঝলি? এখন একটু ভালো লাগতেছে তাই উঠে আসলাম। আর তাছাড়া মা আর জেসি যদি জানতে পারে আমি রান্না না করে তুমি করতেছো, তাহলে বুঝতেই পারছো কি হবে। তাই বলে তুমি এই শরীর নিয়ে রান্না করবে? কপাল খারাপ হলে তো করতেই হবে, তুমি টেনশন করো না, আমি এখন ঠিক আছি। সে তো দেখতেই পাইতেছি, এমন ভালো আছো যে এখনো ভালো করে হাঁটতেই পারতেছ না। আর গরমের মধ্যে এমন লম্বা হাতা ব্লাউজ পরে আসো কেন? শীত তো রাতে লাগে, এখন তো গরম পড়তাছে। হাতের আঘাতগুলো যাতে বড় সাহেবের চোখে না পড়ে তার জন্যই এমন লম্বা হাতা ব্লাউজ পরছো, তাই না? বাবা দেখলে প্রবলেম হয়ে যাবে অনেক। সামান্য যদি চোখেও পড়ে না, তাহলে পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে। আর আমি চাই না আমার জন্য এমন কিছু হোক। ঋতু তাচ্ছিল্য হাসলো, হেসে বলল, পুরো বাড়ি মাথায় তুলবে বলেই আঘাতগুলো ঠাইকা রাখতেছ, নাকি ছোট সাহেবকে বাঁচাইতে চাইছো? কোনটা? আমার তো মনে হচ্ছে বড় সাহেব যেন ছোট সাহেবের এই কুকীর্তিটা না দেখে, তার জন্যই তুমি এমন লম্বা হাতা ব্লাউজ পরেছ। নিহা কিছু বলল না, কারণ ঋতুর কথাগুলো একদম ঠিক। তাই ঋতুর কথার পিঠে কিছু বলার জন্য খুঁজে পেল না নিহা। কি বা বলবে? এটা যে যেই মানুষটা ওকে রোজ পশুর মতো মারে, তাকে সে এখনো ভালোবাসে, আর তাকে বাঁচানোর জন্যই সে এমন করছে। নেহা কিছু না বলে কাজে হাত লাগাতে চাইলেই ঋতু বাধা সাধল। ভাবি, একদম কিছুতেই হাত লাগাবে না, যেভাবে বইসা আসো সেইভাবেই বইসা থাকো। মানে হাত না লাগালে কাজ করব কি করে? রান্না করতে হবে না? তোমার কিচ্ছু করতে হইব না, আমি সব কইরা নিব আজ। তুমি শুধু বইসা বইসা আমাকে দিক নির্দেশনা দাও। কি বলো এসব? তুমি একা হাতে পারবে না সব কাজ করতে, আমাকেও করতে দাও। একদম না, আমি পারবো করতে। তুমিও তো আমার শরীর খারাপ লাগলে তখন একা হাতে সামলাও। এখন তাহলে আমি কেন পারবো না? আমার কথা আজ শুনতেই হইব তোমায়। কিন্তু কোনো কিন্তু না, তুমি একদম চুপচাপ বইসা থাকো। নিহা আর কোনো উপায় না পেয়ে অগত্যা বসে রইল। তবে একেবারে হাত তুলে বসে থেকেছে তাও কিন্তু নয়। ঋতুকে বসে বসে টুকটাক কাজ করে দিচ্ছে, কারণ নিহা বসে বসে কাজ দেখার মতো নিয়ে না। কেউ কাজ করবে আর সে বসে বসে দেখবে, এমন হতেই পারে না। নিহা বাবা মায়ের একমাত্র মেয়ে হলেও সে কখনো নিজেকে আলালের ঘরের দুলালি ভাবে।
সবসময় মায়ের হাতে হাতে কাজ করত, সবসময় নিজেকে সবকিছুতে মানিয়ে নিতে পারার মতো করে গড়ে তুলতো। এমনকি মাকে কাজ করতে না দিয়ে এই ঘরের কাজগুলো নিজে করার চেষ্টা করত। আর এই জন্যই হয়তো এখানে এসে এমন একটা পরিবেশে মানিয়ে নিতে খুব বেশি কষ্ট হয়নি নিহার। রান্নাটা শেষ হয়ে এলে নিহা রুমে গিয়ে গোসল করে নামাজ পড়তে বসলো। ঋতুও গোসল শেষ করতে গিয়েছে। নেহা ধর্মীয় দিকগুলো বরাবরই খুব ভালোভাবে পালন করে। যাই হয়ে যায়, নামাজটা যেন কিছুতেই বাদ দিতে চায় না নেহা। নামাজ পড়ে শায়লা বেগম আর জেসিকে খেতে দিয়ে নিজেরাও খেয়ে নিল নেহা আর ঋতু। শায়লা বেগম আর জেসি সকালের দিকে তেমন বাহিরে যায় না, বেশিরভাগ বিকালের দিকেই বাহিরে যায়, আর তাও সন্ধ্যার আগে আগে আবার ফিরে আসে। কারণ রায়হান সাহেব মেয়ে আর স্ত্রী এমন বাহিরে যাওয়াটা পছন্দ করেন না, তাই ওনার ভয়ে শায়লা বেগম আর জেসিও বাহির থেকে সন্ধ্যার আগে আগেই ফিরে আসে, যেন রায়হান সাহেব কিছু বুঝতে না পারেন। নেহা দুপুরের খাবার খেয়ে একটু শুয়েছিল, আর শুয়ে থাকতে থাকতে কখন যে চোখে ঘুম এসে গেছে বুঝতেই পারেনি। ঘুম ভাঙলো সন্ধ্যার আগ মুহূর্তে। নেহার ঘুম ভেঙে জানালার দিকে চোখ যেতেই অবাক হল, অন্ধকার হয়ে আসছে। তাহলে কি সন্ধ্যা হয়ে গেছে? দ্রুত সামনের দেওয়াল ঘড়িটার দিকে চোখ বুলিয়ে নিল নেহা। 5:10 বাজে, তার মানে আসরের নামাজের টাইম চলে গেছে। কারণ এখন দিন ছোট হয়, আসরের আজান 4টার আগেই দিয়ে দেয়, আর তাই এখন পড়লেও কাজা পড়তে হবে। নেহা নিজের উপরই রাগ হলো। থুর, কেন যে শুতে গেলাম, না শুনলে তো আর ঘুম আসতো না। ঘুমিয়ে পড়ায় এখন নামাজটাও কাজা হয়ে গেল। কি করা যায়? মাগরিবের নামাজের সময় পড়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নেহা উঠে ওয়াশরুমে চলে গেল। আর কিছু সময় পরেই তো মাগরিবের আজান দিবে। উঁচু বানিয়ে রাখলে আজান দেওয়ার সাথে সাথে নামাজ আদায় করে ফেলতে পারবে। এই ভেবে নেহা একেবারে উঁচু করে ওয়াশরুম থেকে বের হলো। খানিক বাদে মাগরিবের আজান দিতেই নেহা আসর আর মাগরিবের নামাজ একসাথে আদায় করে নিল। নামাজ পড়ে নেহা আর রুমে বসে থাকলো না, রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেল। ঋতু ওখানেই ছিল। নেহাকে আসতে দেখে হেসে বলল, ভাবি ঘুম ভাঙছে? আসরের সময় পেরিয়ে গেছে। তুমি আমাকে ঘুম থেকে ডাকোনি কেন? আসরের নামাজটা সহ এখন একসাথে পড়তে হয়েছে। শীতের দিনে ঘুমানোতে গাটাও ম্যাচ ম্যাচ করছে। আমি ইচ্ছে কইরাই ডাকিনি, কারণ ব্যথার ওষুধ খাইলে ঘুম হয় খুব, তাই আমি ভাবলাম তোমাকে ডাকা উচিত হইব না। এই জন্যই তো রুমে গিয়ে তোমাকে ঘুম থেকে ফেরত আসলাম। তবে নামাজের কথা মনে ছিল না, তার জন্য দুঃখিত। নামাজের কথা মনে থাকলে ডাইকা দিতাম। আচ্ছা, তোমার না গা ম্যাচ ম্যাচ করতেছে বলছিলাম, এই নাও তোমার জন্য চা বানিয়ে রেখেছি, তুমি আইলে একসাথে খাবো বলে। তাই নাকি? হ্যাঁ, থ্যাঙ্কস। এই মুহূর্তে চাটা খুব প্রয়োজন ছিল। আমি জানতাম, তাই তো বানাইয়া রাখছি। নেহা মুস্কি হেসে ঋতুর হাত থেকে চায়ের কাপটা নিল, তারপর চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, ঋতু, হ্যাঁ কও ভাবি। তোমার ম্যামরা কি এসেছে? না ভাবি, নবাবের বেটিগুলো এখনো আসে নাই, হয়তো ওদের মামিয়ের এখনো ঘোরা হয় নাই। আইব হয়তো ওদের পার্টি টাটি শেষ হলে। ভাগ্যিস বড় সাহেব শক্ত মানুষ ছিলেন, নয়তো ওনাকে ওরা মামিয়ে তো নাকে দড়ি দিয়ে ঘোরাতো। বিশ্বাস করো ভাবি, আমি বড় সাহেবের জন্য মনে মনে অনেক দোয়া করি, যেন উনি অনেক বছর বাঁচেন। বড় সাহেব সত্যি অনেক ভালো একজন মানুষ। তুমি ঠিকই বলেছ, বাবার মতো মানুষ হয় না। উনি সত্যি অনেক বড় মনের একজন মানুষ। উনি আছেন বলেই হয়তো আমি এই বাড়িতে এখনো টিকে আছি। উনি না থাকলে তো এই বাড়ির কাজের মেয়ে হিসেবেও আমি থাকতে পারতাম না। মানুষটা সত্যি অনেক ভালো। চা খাওয়া শেষ হলে নেহা আর ঋতু হাতে হাতে রাতের রান্নাটা করে নিল। যদিও নেহাকে ঋতু অনেক বাধা দিয়েছিল রান্না না করার জন্য, কিন্তু নেহা কোনো বাধা শোনেনি। কারণ তার একটাই কথা, সে এখন পুরোপুরি সুস্থ, আর তাই রান্নাটা সে করবে। ঋতু শেষমেশ আর কিছু বলতে না পেরে নেহার কাছে হার মেনে নিল। রান্নাটা শেষ করে যখন নেহা আর ঋতু কিচেন থেকে বেরিয়ে নিজ নিজ রুমে যেতে নিচ্ছিল, তখনই শায়লা বেগম আর জেসি ঘরে ঢুকলো। মা মেয়ে দুজনকে দেখে ঋতু মনে মনে 1000টা গালি দিয়ে দিল মুহূর্তেই। কারণ ওদের শুনিয়ে শুনিয়ে তো আর গালি দিতে পারবে না, তাই মনে মনেই রাগটা ছাড়ছে। আর ঋতুর রাগের একটাই কারণ, তা হচ্ছে ওরা মা মেয়ে এখন আবার ওর নেহা ভাবিকে রান্নাঘরে পাঠাবে ওদের জন্য মূল্যবান কফি বানানোর জন্য, যেটা ঋতুর মোটেও পছন্দ না। মেয়ে মানুষ হয়ে অন্য মেয়েকে দিয়ে ছেলেদের মতো এটা ওটা করাতে লজ্জা লাগে না ওদের? 1 কাপ কফিও কি ওরা মা মেয়ে করে খেতে পারে না? নেহা ভাবিকে দিয়েই কেন সব করায়?
এই জন্যই ঋতু ওদের উপর যত রাগ। ঋতুর ধারণাই ঠিক হলো। ঘরে ঢুকেই জেসি নিহাকে ডেকে ধাম্বিক স্বরে বলে উঠল, এই যে ভাবি সাহেবা, এখনই আমার আর মমের জন্য 2 কাপ কফি নিয়ে এসো তো। আমরা রুমে যাচ্ছি, কফিটা যেন তাড়াতাড়ি আসে, মিস ছোট লোক। বলেই মামিয়ে দুজনেই গলা ফাটিয়ে হাসতে হাসতে সিঁড়িতে উঠে নিজেদের রুমে চলে গেল। নিহা আর কোনো উপায় না পেয়ে লম্বা একটা শ্বাস ফেলে আবারও কিচেনের দিকে যেতে লাগলো, কারণ ওদের কথা মতো যদি এখন কফি নিয়ে না যাওয়া হয় তাহলে কথাটা জয় বাড়ি আসার আগেই ওর কানে পৌঁছে যাবে। আর জয় বাড়ি এসে কি করবে সেটা নিহা ভালো করেই জানে। নিহাকে কিচেনের দিকে যেতে দেখে ঋতু দৌড়ে এসে নিহার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, ভাবি একটা কাজ করতে পারবা? নিহা কিচেনে ঢুকতে ঢুকতে বলল। কি কাজ? ঋতু এবার আরেকটু নিহার গা ঘেঁষে আস্তে করে বলল, তুমি ওদের মামিয়ের কফির মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দিতে পারবে? নিহা অবাক হয়ে ঋতুর দিকে তাকিয়ে বলল, কিন্তু তুমি এসব কি বলো? আমি ওদের কেন মারবো? কেন আবার? ওই নবাবের বেটিগুলো যে তোমাকে রোজ রোজ কথা শোনায় আর মায়ের খাওয়াই, এই জন্যই। আমার তো ইচ্ছে করতেছে এমনই কি আর দুইটারে গলা টিপা মাইরা ফেলি, যেমন মা তেমন তার মেয়া। রাক্ষসী ডাইনি কোথাকার। নিহা কফি বানানোয় মনোযোগ দিয়ে বলল, ঋতু এইভাবে বলতে নেই। মানুষ কখনো রাক্ষস ডাইনি এসব হয় নাই। মানুষ মানুষই হয়। আর তাছাড়া তুমি জানো না মানুষকে হত্যা করার কথা ভাবাটাও পাপ? আরে রাখো তো এইসব জানা জানি। তোমার মতো আমার অত জানতে হইব না। ওদের আমি দু চোখে সহ্য করতে পারি না। ভাগ্যিস আমাকে বড় সাহেব তোমাকে আনার পর এনেছে, নয়তো আগেই জানলে তো আমি একদিনও থাকতাম না এই বাড়িতে। ঋতুর কথা শুনে নিহা হাসলো, হেসে বলল, ঋতু তুমিও না মানুষের বিরুদ্ধে এমন রাগ পুষে রাখতে নেই। আচ্ছা তুমি যাও, রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নাও। এই বলে গানটা গাইতে গাইতে ঋতু চলে গেল কিচেন থেকে। নিহা ঋতুর যাওয়ার দিকে তাকিয়ে মুস্কি হাসলো। মেয়েটা সত্যি অনেক ভালো, ওকে নিজের বোনের মতো করে ভালোবাসে সব সময়। কফি বানানো হলে নিহা 2 কাপ কফি নিয়ে শায়লা বেগম আর জেসি রুমে গেল। মা আসবো? শায়লা বেগম মুখ বাঁকিয়ে বললেন, এসেছিস? এতক্ষণ লাগে 2 কাপ কফি আনতে? ওইখানে রেখে যা। শায়লা বেগমের কথা শেষ হতে না হতেই জেসি বলল, আরে মম, ইউ নো হোয়াট ভাবিজি, আমার আজ অসুস্থ, তাই হয়তো কফি আনতে একটু লেট হয়ে গেছে। আফটার অল আজ ভাইয়ের আদরটা একটু বেশি হয়ে গেছে যে। শায়লা বেগম অবাক হয়ে মেয়ের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালেন। জেসি মায়ের চাহনিটা বুঝতে পেরে হেসে বলল, মম, তুমি তো জানো না আজ ভাবিকে ভাইয়া কি দিয়ে আদর করেছে। তুমি দেখলে শুধু চেয়ে থাকতে। কেন, কি দিয়ে বেড়েছে আজ? জয় তো শশারও চোর, বেল দিয়ে মারে। আজ কি নতুন কিছু দিয়ে মেরেছে? ওহ মম, মেরেছে কেন বলছো? বলো কি দিয়ে আদর করেছে। নিহা ওদের মামিয়ের বিদ্যুৎগুলো আর নিতে না পেরে ট্রাইটা সেন্টার টেবিলের উপরে রেখে যখনই বেরোতে গেল তখনই জেসি বাদ সাজলো। আরে ভাবিজি কই যাও? আমাদের কথা বুঝি সহ্য হচ্ছে না? আগে মমকে তো বলে যাও তোমাকে ভাইয়া কি দিয়ে আদর করেছে। নিহা কিছু না বলেই মাথাটা নিচু করে রাখলো, কারণ ওর যে কিছু বলার মতো নেই। জেসি আবারও বলল, জানো মম, আজ ভাইয়া ভাবিজিকে ইলেকট্রিক তার দিয়ে মেরেছে। শায়লা বেগম অবাক হয়ে বললেন, তুই কি করে জানলি? আরে ভাইয়া যখন মারছিল আমি তখন ওদের রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, আর তখনই দেখলাম। তাই নাকি? হুম। বাহ, আমার যে কি খুশি লাগতেছে না। কি রে ছোট লোকের বাচ্চা, প্রতিদিন মার খেয়েও তোর এই বাড়িতে থাকার শখ মিটছে না, তাই না? কেন পড়ে আছিস তুই? এখনো সেটাই বুঝতে পারতাছি না। চলে যা এই বাড়ি থেকে। তুই গেলে আমি আমার ছেলের জন্য মীরাকে আনতে পারবো। তোর মতন ছোট লোকের কি যোগ্যতা আছে যে আমার ছেলের বউ হওয়ার? মীরার যোগ্যতা আছে আমার ছেলের বউ হওয়ার। তুই যত তাড়াতাড়ি বিদায় হবি এই বাড়ি থেকে ততই তাড়াতাড়ি আমার ভালো হবে। এভাবে মামিয়ে মিলে আরো 10 থেকে 15 মিনিট কথা শোনানোর পর নিহা ওদের রুম থেকে বেরিয়ে আসতে পারলো। তাও আবার রায়হান সাহেব এসেছে বলে নিহার যেন বুক ফেটে কান্না আসছে। আজ স্বামী নামক মানুষটি ওর নয় বলে সবাই কথা শোনাতে পারছে। যদি স্বামী নামক মানুষটি অর হতো তাহলে কারো কিছু বলার সাধ্য থাকতো না।
একটা মেয়ে আসলে যার দিকে তাকিয়ে পুরো জীবনটা শ্বশুর বাড়িতে কাটিয়ে দেয়, সে হচ্ছে তার স্বামী। আর সেই স্বামীটাই যদি নিজের না থাকে, তাহলে জীবনটা যেন মেঘে ঢাকা আকাশ। রাতের খাবার খেয়ে এসে সবে রুমে ঢুকলো নিহা। জয় আগেই খেয়ে চলে এসেছে রুমে আসতেই ব্যালকনি থেকে জয়ের হাসির আওয়াজ শুনতে পেল নিহা। নিহার বুঝতে দেরি হলো না, জয় মীরার সাথে কথা বলছে। নিহা লম্বা একটা শ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল। তারপর খানিক বাদে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানা পেতে শুয়ে পড়লো। জয় তখনও কথা বলছে মীরার সাথে। কথাগুলো একটু বড় বড় করে বলায় নিহার কানে অনায়াসে এসে পৌঁছাচ্ছে জয়ের কথাগুলো। ও কামন মীরা, তুমিও না এত টেনশন করো কেন বলো তো? আমি তোমার ছিলাম আর এখনো তোমারই আছি, ভবিষ্যতেও তোমারই থাকবো। আমাকে কেউ তোমার থেকে আলাদা করতে পারবে না, বুঝলে? আর আমাদের মাঝে যে আসবে তাকে আমি ভেঙে গুড়িয়ে দিব। জয়ের কথা শুনে মীরা তাচ্ছিল্য হেসে বলল, হাসালে আমায়। এখনো বলবে আমাদের মাঝে কাউকে আসতে দিবে না? অলরেডি একজন এসে বসে আছে, তারপরেও এ কথা কিভাবে বলো তুমি? হাহাহা, তুমি কি ওই গেও ছোট লোকটার কথা বলছো? ডোন্ট ওয়ারি ডিয়ার, খুব তাড়াতাড়ি ক্লোজ করব ওর চ্যাপ্টারটা। তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। সত্যি? ওকে তো আমি শুধুমাত্র ড্যাডের জন্যই সহ্য করছি, নয়তো কবেই রাস্তায় ছুঁড়ে মারতাম। এনিওয়ে, আজ রাখছি, কাল দেখা হবে। সি ইউ। সেম টু ইউ। জয় হেসে কল কেটে দিল। নিহার সাথে যত রাগারাগিই করুক বা যত মন খারাপই থাকুক, মীরার সাথে কথা বললে যেন জয়ের সব রাগ পানি হয়ে যায়। ওর সাথে কথা বললে যেন সব মন খারাপ দূর হয়ে যায়। এই মেয়েটাকে সে অনেক ভালোবাসে, হয়তো নিচের চেয়েও বেশি ভালোবাসে। জয়ের কথাগুলো শুনে নিহার চোখ থেকে দুফোঁটা জল কাল বেরিয়ে গড়িয়ে পড়ল। যদিও এসব নিহার রোজই শোনে, কিন্তু তবুও যেন মনের মধ্যে খারাপ লাগা কাজ করে। কেন যেন যতবার জয়কে মীরার সাথে এইসব কথাগুলো বলতে শোনে, ততবার মনে হয় নিহা কথাগুলো এই প্রথম শুনছে। জয় কি আসলেই ওকে ছুঁড়ে ফেলে দিবে ওর লাইফ থেকে? নিহাকে কি সত্যি ওর জীবন থেকে অনেক দূরে পাঠিয়ে দেবে? কিন্তু সে যাবে কোথায়? বিয়ের পর স্বামীর বাড়ি থেকে বের করে দিলেই সেই মেয়েটার স্থান কোথাও হয় না, এমনকি বাবা মাও তখন পর করে দেয়। জয় যদি ওকে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে সে যাবে কোথায়? বাবার বাড়িতে গিয়েও তো থাকতে পারবে না। সমাজ, পাড়া, প্রতিবেশী সবাই বাবা মাকেই কথা শোনাবে, বাবা মায়ের মুখে থুতু দিবে সবাই। তখন কি হবে ওর? এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে নিহা কখন যে ঘুমিয়েছে তার কোনো হিসাব নেই। সময় বহমান, সময় তার নিজস্ব গতিতেই চলে। কেউ সময়কে ধরে রাখতে বা বেঁধে রাখতে পারে না, চাইলেও ধরে রাখা সম্ভব না। সময়ের সাথে সাথে মানুষের জীবনও থেমে থাকে না, নিহার জীবনও থেমে থাকছে না। ভালো খারাপের মধ্য দিয়ে চলে যাচ্ছে তার জীবন। মাঝখানে কেটে গিয়েছে আরো মাসখানেকের মতো। শাশুড়ি ননদের বাজে কথা আর জয়ের রোজ মার খাওয়াতেই পার হচ্ছে নিহার দিন। আজকাল নিহার নিজের জীবনের প্রতি রাগ হয় খুব। কেন যে সে এখনো বেঁচে আছে, আর কেন যে সে মরে যাচ্ছে না, এই ভেবেই নিজের উপর রাগ হয়। কখন যে আজরাইল ওকে চোখে পড়বে, সেই দিনের অপেক্ষায় আছে সে। নিজের এই অভিশপ্ত জীবনটার উপর সে খুবই বিরক্ত। সময়টা সন্ধ্যা 7টা। প্রতিদিনের মতো আজও নিহা আর ঋতু সবে রাতের রান্নাটা শেষ করে যে যার রুমে গিয়েছে। নিহা রুমে এসেই ওয়াশরুমে ঢুকে গেল। রান্না করে এসে হাত মুখ না ধুলে যেন নিজেকে ময়লা ময়লা লাগে। খানিক বাদেই এশার আজান হবে, তাই নিহা হাত মুখ ধোয়ার সময় একেবারে উঁচু করে বেরিয়ে আসলো। তারপর কিছু সময় কুরআন তেলাওয়াত করে এশার আজান দেওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নিল। 8টার দিকে রায়হান সাহেব বাসায় ফিরলেন। শায়লা বেগম আর জেসি তখন ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিল, আর নিহা ওদেরকে কফি দিচ্ছিল। আজ কেন যেন মা মেয়ে সন্ধ্যায় কফিটা দিতে নিষেধ করে, এখন টিভি দেখার সময় দিতে বলল। নিহাও তাই করলো। রায়হান সাহেব এসে কারোর সাথে কোনো কথা না বলেই বরং সিঁড়িতে উঠতে উঠতে নেহাকে উদ্দেশ্য করে বললেন, নেহা, মা আমার জন্য 1 কাপ চা নিয়ে রুমে আয় তো। বলে রায়হান সাহেব দ্রুত পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। নিহা ও শ্বশুরের জন্য চা বানাতে কিচেনে চলে গেল। মিনিট 5 পর নিহাকে চা বানিয়ে রায়হান সাহেবের রুমে গেল। বাবা আসবো? রায়হান সাহেব তখন ফ্রেশ হয়ে এসে সবে বিছানায় বসেছিলেন। নিহার কণ্ঠ শুনে দরজার দিকে তাকালেন, হেসে বললেন, আয় মা, ভিতরে আয়। ওর মধ্যে নিয়ে আর কি আছে? নেহা ধীর পায়ে হেঁটে রায়হান সাহেবের সামনে গিয়ে চায়ের কাপটা রায়হান সাহেবের দিকে এগিয়ে দিল। এই নিন বাবা আপনার চা। রায়হান সাহেবও হেসে চায়ের কাপটা হাতে নিয়ে নরম গলায় বললেন, বসো মা।
তোর সাথে কিছু কথা বলার আছে। নেহাও কোনো প্রশ্ন না করে বিনা বাক্যে শ্বশুরের পাশে বসে পড়ল। রায়হান সাহেব চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, নেহা, মা তোকে একটা কথা। আমি জানি বাবা, আপনি যখন চা নিয়ে রুমে আসতে বলেছিলেন তখনই বুঝেছিলাম আপনি কিছু বলবেন, নয়তো চা তো আপনি নিচে গিয়েও খেতে পারতেন। আপনি আগে চাটা শেষ করুন, তারপর যা বলার বলবেন, নয়তো আপনি কথা বলা শুরু করলে চায়ের কাপটা এক পাশে রেখে কথা বলতেই মনোযোগ দিবেন, তখন চায়ের কথা মনেই থাকবে না আপনার। তাই আগে চাটা খেয়ে নিন, আমি এখানেই আছি। রায়হান সাহেব হাসলেন। মেয়েটা ওনার সবকিছু খেয়াল রাখে, ওনার কোন জিনিস কেমন করে চাই সবই যেন না বলতেই বুঝে যায়। আর এই জন্যই তো এই মেয়েটাকে উনি এত ভালোবাসেন। চা শেষ হতেই চায়ের কাপটা হাত বাড়িয়ে সেন্টার টেবিলের উপরে রেখে নেহার দিকে পূর্ণ দৃষ্টি রাখলেন রায়হান সাহেব। নেহাও শ্বশুরের সিরিয়াসনেস দেখে মনোযোগ দিয়ে চেয়ে রইল শ্বশুরের মুখ পানে কি বলে তা শোনার জন্য। রায়হান সাহেব কিছু সময় নীরব থেকে ছোট্ট একটা শ্বাস ফেলে বলে উঠলেন, নেহা মা, আমি আজ অনেক আশা নিয়ে একটা কথা বলবো তোকে। আশা করি তুই আমাকে নিরাশ করবি না। কি কথা বাবা? যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি অবশ্যই আপনার কথা রাখবো। কি কথা বলুন। মা, জয় তো তোর সব কথা শোনে। তোকে বিয়ে করার পর থেকেও অনেক বদলে গিয়েছে। আমার আগের বন্ধু বান্ধব নিয়ে মেতে থাকা ছেলেটা তোকে আনার পর থেকে রাত 10টার আগে ঘরে ফিরে আসে। আমি জানি জয় তোকে অনেক ভালোবাসে, আর এটাও জানি তুই কিছু বললে সে না করবে না। দেখ মা, আমার বয়স হচ্ছে, কখন কি হয়ে যায় তার কোনো ঠিক নেই। এই বয়সে বিজনেসটা এক হাতে সামলানো কতটা কষ্ট বুঝতে তো পারছিস। আর তাই আমি চাই জয় আমার বিজনেসটা নিজেই দেখাশোনা করুক। আমি জানি ও তোর কথা ফেলবে না। প্লিজ মা, তুই একটু বিষয়টা বুঝিয়ে বল। চাইলেই আমি বলতে পারতাম ওকে, কিন্তু আমি চাই ও নিজ থেকে আমাকে এসে বলুক। আর এটা সম্ভব হবে তুই ওকে বুঝিয়ে বলে। বল মা, আমার এই কথাটা আবদার রাখবি তো? বলতে বলতে রায়হান সাহেব নিহার সামনে হাত জোর করে ধরলেন। নিহা তো শ্বশুরের কথাগুলো শুনে রীতিমতো বাকরুদ্ধ। এই মুহূর্তে সে কি বলবে বা কি বলা উচিত ওর কিছুই বুঝতে পারছেন। কারণ সে নিশ্চিত যদি এই কথাটা জয়কে বলে তাহলে ওর গায়ে হাত তুলতে জয় দুইবার ভাববে না। কিন্তু রায়হান সাহেবও তো কোনো দোষ নেই, উনি তো চাইতেই পারেন ওনার ছেলেও যেন অন্য 10টা ছেলের মতো বাবার বিজনেস দেখাশোনা করে। উনি তো জানেন না ওনার ছেলে বউয়ের সাথে কেমন আচরণ করে। আর তার কারণ হচ্ছে নেহাই এই সম্পর্কে শ্বশুরকে কিছুই জানায়নি। আর জয়ও বাবার সামনে বরাবরই ভদ্র আর সুশীল একজন ছেলে। তাই জয়ের নিহার সাথে করা আচরণগুলো সহজেই রায়হান সাহেবের অগোচরে থেকে যায়। ফলে রায়হান সাহেব মনে করেন ওনার ছেলে বউকে অনেক ভালোবাসেন। নেহার বুঝেই আসছে না বাবাকে কিভাবে বলবে যে জয়কে সে এই কথাটা বলতে পারবে না, কারণ জয় কিছুতেই ওর কথা শুনবে না, উল্টো ওকে আরো মারধর করবে। কিন্তু রায়হান সাহেবকেও তো না বলার উপায় নেই, কারণ রিহা যদি জয়কে কথাটা বলতে পারবে না বলে তাহলে হয়তো রায়হান সাহেব সন্দেহ করবেন। নিহা দিক বেদিক শূন্য হয়ে যখন কি বলবে ভাবছিল তখন রায়হান সাহেব আবারও বলে উঠলেন, কি হলো মা, কিছু বলছিস নাকি? যে পারবি না এই বুড়ো বাঘটাকে একটু রেস্ট দিতে? কেন পারবো না বাবা, আমি বলবো জয়কে। আপনি একদম টেনশন করবেন না, দেখবেন আপনার ছেলে কাল সকালেই নাস্তার টেবিলে আপনাকে নিজের মুখে বলবে অফিস যাওয়ার কথা। আমার উপর ভরসা রাখো। নিহার কথা শুনে রায়হান সাহেবের মুখে প্রশস্ত হাসি ফুটলেন। নিহার মাথায় হাত বুলিয়ে দিয়ে হাস্য উজ্জ্বল কণ্ঠে বললেন, থ্যাঙ্কস মা, আমি জানতাম তুই আমাকে নিরাশ করবি না। তোর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, তাই তো ওর মাকে না বলে কথাটা তোকে দিয়েই বলাচ্ছি। কাল সকালের অপেক্ষায় রইলাম তাহলে। আচ্ছা বাবা, আমি তাহলে আসছি, আপনি কিছু সময় বিশ্রাম নিন। আচ্ছা মা। নিহা চায়ের কাপ নিয়ে বেরিয়ে আসলো রায়হান সাহেবের রুম থেকে। তবে মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। কিভাবে সে এই কাজটা করবে, কিভাবে জয়কে বলবে যে ও যেন এদিক সেদিক না ঘুরে বাবার বিজনেসটা দেখাশোনা করে, কিভাবে বলবে এসব। রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। সবাই চলে গেলেই নেহা আর ঋতু ডাইনিংটা গুছিয়ে নিজেরাও কিচেনে গিয়ে খেয়ে নিল। তারপর কিচেনের কিছু টুকটাক গুছগাছ করে নিজেদের রুমে চলে গেল। নিহা রুমে এসে দেখলো জয় বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছে। জয়কে এই সময় শুয়ে থাকতে দেখে একটু অবাকই হলো নিহা, কারণ সে তো এই সময় ব্যালকনিতে ড্রিঙ্কস করে। পর মুহূর্তে মদের ঘ্রাণ নাকে আসতেই মনে পড়লো আজ তো সে প্রতিদিনের থেকে একটু দেরি করেই রুমে এসেছে। হয়তো এই সময়ের মধ্যে জয়ের ড্রিঙ্কস করা হয়ে গিয়েছে।
নিহাকে রুমে আসতে দেখেই জয় এক নজর নিহার দিকে তাকিয়ে আবারও নিজের মোবাইল টিপায় মনোযোগ দিল। জয় ড্রিঙ্কস করার পরেও এমন নর্মাল ভাবে থাকে যে ওকে দেখে বোঝার উপায় নেই ও একটু আগেই ড্রিঙ্কস করেছে। নিহা মনে মনে সাহস সঞ্চয় করে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। শ্বশুরের বলা কথাটি বলার জন্য বার কয়েক মুখে এনেও যেন আবারও ভেতরে ঢুকিয়ে ফেলল। নিহার যেন মুখ দিয়ে বের হতে চাইছে না কথাটা, কিন্তু ও যে রায়হান সাহেবকে কথা দিয়েছে জয়কে বুঝিয়ে বলবে বলে। নিহা বার কয়েক শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ভীতু গলায় বলল, শুনছেন, আপনাকে একটা কথা বলার ছিল। জয় জানতো নিহা ওকে কিছু বলার জন্যই এখানে দাঁড়িয়েছে, তাই তো মোবাইলের দৃষ্টি রেখেও কর্ণপাতটা নিহার দিকেই রেখেছিল। নিহার মুখ থেকে কথা বেরিয়ে আসতেই সে মোবাইলটা বালিশের পাশে রেখে নিহার দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ থেকে নিহাকে একবার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে নিল, তারপর ঝাঝালো কণ্ঠে বলল, কথা কি আমাকে বলবি নাকি ফ্লোরকে বলবি? নেহা চমকে তাকালো, আমতা আমতা করে বলল, মানে? না মানে ফ্লোরের দিকে তাকিয়ে বলছিস তো, তাই ভাবলাম কথাটা কাকে বলতে চাইছিস, আমাকে না ফ্লোরকে? নেহা এবার ফাঁকা একটা ঢোক গিলে বলল, আপনাকেই বলার ছিল। বল কি কথা? তার আগে আপনাকে অনুরোধ করছি, প্লিজ আমার কথাটা ঠান্ডা মাথায় শুনবেন, রেগে যাবেন না প্লিজ। নেহার কথা শুনে জয় বেশ বিরক্ত বোধ করল, রাগী কণ্ঠে বলল, ন্যাকামি না করে কি বলবি বল। নেহা কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজের মধ্যে কিছুটা সাহস সঞ্চয় করে এবার বলতে শুরু করলো, আসলে বলছিলাম যে দেখুন, বাবার বয়স হয়েছে, ওনার এবার ঘরে বসে কাটানোর সময়। আপনি যদি ওনার বিজনেসটা দেখাশোনা করতেন তাহলে উনি এই বয়সে একটু বিশ্রাম নিতে পারতেন। আমি জানি আমার এটা বলার অধিকার নেই, আর এটাও জানি আপনি আমার কথা রাখতে বাধ্য নন। তাই বলছিলাম যে আমার কথায় নয়, বাবার কথা ভেবে অন্তত বাবার বিজনেসটা নিজের হাতে তুলে নিন। উনি চাইছেন আপনি যেন ওনার বিজনেসটা নিজের হাতে সামলান, কিন্তু আপনাকে বলতে সংকোচ বোধ হচ্ছে, তাই আমাকে বললেন যেন আমি আপনাকে বুঝিয়ে বলি। প্লিজ বাবা বলল বুঝিয়ে বলতে, আর তুইও নাচতে নাচতে চলে আসলি আমাকে বুঝিয়ে বলতে। হা হা হা, হাসালি আমায়। তোর কি যোগ্যতা আছে যে আমাকে বুঝিয়ে বলবি? আর সবচেয়ে বড় কথা হলো তুই আমার কে যে আমাকে বুঝিয়ে বলবি আর আমি রাজি হয়ে যাব? তার চেয়েও বড় কথা হলো তুই ভাবলি কি করে আমি তোর কথায় রাজি হয়ে যাব? নেহা ভেবেছে জয় ওকে শোয়া থেকে উঠে গিয়ে মারবে, তাই মাথা নিচু করে কথাগুলোই বলছিল, কিন্তু জয়ের কথা শুনে অবাক হয়ে জয়ের দিকে তাকালো। জয় শোয়া থেকে উঠে বসেছে তখন, বিছানায় বসেই বলল, আচ্ছা আমি যদি তোর কথাটা রাখি তাহলে আমি যেটা বলবো সেটা করবি? আমার কথা নয়, বাবার কথা। হ্যাঁ সেটাই, আমি যদি বাবার কথাটা রাখি তাহলে আমি যেটা বলবো সেটা করবি? আপনি কি চান বলুন, আমি আপনার সব কথা রাখবো, আপনি যেটা বলবেন সেটাই করব। ওকে ফাইন, তাহলে আমাদের মধ্যে ডিল হয়ে যাক একটা। ডিল? হ্যাঁ ডিল, আমি ড্যাডের বিজনেসটা দেখাশোনা করব। ইনফ্যাক্ট আমি কালকে ড্যাডের বিজনেসে জয়েন হব, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হুম। আচ্ছা কি শর্ত বলুন, আমি আপনার সব শর্তে রাজি আছি। শিওর? হুম। ওকে ফাইন, আমি কাল থেকে অফিসে যাব, তবে আমি কাল অফিস থেকে এসে যেন তোকে এই বাড়িতে আর না দেখি। আই মিন আমি অফিস জয়েন হব, আর তুই আমার জীবন ছাড়বি। আর সহজভাবে যদি বলতে যাই তাহলে বলবো তুই আমাকে ডিভোর্স দিয়ে দিবি। এখন বল আমার শর্তে রাজি আছিস? জয়ের কথা শুনে নেহা যেন 440 ভোল্টের ঝটকা খেলো। নেহা জানতো জয় ওর কথার বিপরীতে মারাত্মকভাবে রিয়াক্ট করবে, কিন্তু নেহা ভাবতেও পারেনি জয় ওকে এমন একটা কথা বলবে। নেহা যেন জয়ের কথা শুনে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে জয়ের দিকে। কোনো কথাই এই মুহূর্তে বের হচ্ছে না ওর মুখ দিয়ে, শুধু চোখগুলো জলে ভরে উঠেছে। নেহার নীরবতা দেখে জয় আবারও বলে উঠল, কি হলো, এখন চুপ হয়ে গেলি কেন? তখন তো খুব বলছিলি আমি যেটা বলবো সেটা করবি, তবুও আমি যেন ড্যাডের ইচ্ছেটা পূরণ করি। এখন তাহলে চুপসে গেলি কেন? যেটা পারবি না সেটা কখন আমার সামনে বলতে আসিস না, শুধু শুধু চাপা মার। আমি আপনার শর্তে রাজি। জয় যেন নিহার কথা শুনে কয়েক সেকেন্ডের জন্য হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল নিহার দিকে। আসলে নিহার মুখ থেকে সে এই কথাটা শুনবে আশা করেন। সে তো ভেবেছিল নিহাকে এটা বললে নিহা ওকে বিজনেসের ব্যাপারটা নিয়ে আর কিছু বলবে না, কিন্তু নিহা যে জয়ের শব্দে এমন রাজি হয়ে যাবে জয় সেটা কল্পনাও করেনি। নিহা আবারও বলে উঠল, আপনার শর্তে আমি রাজি আছি। আপনি কাল অফিস থেকে আসার পর আমাকে আর এই বাড়িতে পাবেন না, আপনি আসার আগেই আমি চলে যাব।
নিহার চলে যাওয়ার কথা শুনে জয়ের মনে যেন আনন্দে লাড্ডু ফুটতে লাগলো। এই তো সুযোগ এগিয়েও ছোট লোকটাকে বিদায় করার। জয় যেন কিছুতেই এই সুযোগটা হাতছাড়া করতে চায় না। নিহা ওর জীবন থেকে চলে যাবে কথাটা ভাবতেই যেন খুশিতে আকাশ ছুঁয়ে যাচ্ছে, কিন্তু খুশিটা চেপে কে গম্ভীর কণ্ঠে বলল, শুধু চলে গেলেই তো হবে না, আমার ডিভোর্স চাই। তোর কি বিশ্বাস আছে যে চলে গিয়ে আবার ফিরে আসবি না? তাই আগে ডিভোর্স দিবি, দেন চলে যাবি, অ্যান্ড দেন আমি ড্যাডের অফিসে জয়েন হব। আফটার অল ডিল বলে কথা, একটা সাইন না হলে অন্যটা সাইন কি করে হবে? নিহা তাচ্ছিল্য হাসলো। তাচ্ছিল্যের হাসিটা মুখে বজায় রেখেই বলল, ভয় পাবেন না, আমি যাওয়ার কিছুদিনের মধ্যেই ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, সাথে সাইনটাও করে দেব। পারলে কালকেই ডিভোর্স পেপারে সাইন করে দিতাম, কিন্তু একদিনের মধ্যে তো আর ডিভোর্স পেপার রেডি করা যায় না। বাবা চাইছেন কাল সকালে নাস্তার টেবিলে যেন আপনি ওনাকে ওনার বিজনেস দেখাশোনা করার কথাটা বলেন, আর আমার মনে হয় আপনি ওনার ইচ্ছেটাকে পায়ে ঠেলে দিবেন না। ওকে, তাহলে ডিল ফাইনাল। নিহা তাচ্ছিল্য হেসে ওয়াশরুমে চলে গেল। জয়ও একরাশ খুশি নিয়ে বিছানায় ধপ্পাস করে শুয়ে পড়ল। অ্যাটলিস্ট এগিয়েও ছোট লোকটাকে ওর জীবন থেকে দূর করতে পারবে কাল। পরদিন সকালে সবাই ডাইনিং এ বসে ব্রেকফাস্ট করছিল, এমন সময় হঠাৎ জয় গলা খাকুড়ি দিয়ে বলে উঠল। অ্যাকচুয়ালি ড্যাড, তোমাকে একটা কথা বলার ছিল। জয়ের কথা শুনে সাথে সাথে নিহা চমকে জয়ের দিকে তাকালো। তার মানে জয় সত্যি সত্যি অফিসে জয়েন করবে? নিহা অধীর আগ্রহ নিয়ে জয়ের দিকে তাকিয়ে রইল জয় কি বলবে তা শোনার জন্য। রায়হান সাহেবও ছেলের কথা শুনে ছেলের দিকে তাকালেন। তবে শায়লা বেগম এবং জেসির কোনো হেলদোল হলো না। ওরা আগের মতোই নিচের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে খাচ্ছে। বল বাবা, কি বলবি? বাবার সম্মতি পেয়ে জয় একটু নড়ে চড়ে বসে শান্ত গলায় বলল, ড্যাড, বলছিলাম কি, তোমার তো বয়স হয়েছে, এখন এই বয়সে এসে তোমার বিজনেস দেখাশোনা করাটা একটু টাফ হয়ে যাচ্ছে না? তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমি তোমার বিজনেসটা দেখাশোনা করব। জয়ের কথাগুলো শুনে রায়হান সাহেব আর নিহা খুশি হলেও শায়লা বেগম আর জেসি দুজনেই যেন আকাশ থেকে পড়ল। জয়ের কথা শুনে মা মেয়ে দুজনেই যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। ওরা ঠিক শুনছে তো, নাকি ঘুমের ঘোরে কোনো স্বপ্ন দেখছে? শায়লা বেগম নিজের অদম্য কৌতূহলটা দমিয়ে রাখতে না পেরে বলেই ফেললেন, জয়, কি বলছিস বাবা তুই এসব? তোর কি মাথাটা গেছে? তুই বিজনেস দেখাশোনা করবি মানে? তোর এখনো কি বিজনেস সামলানোর বয়স হয়েছে? এখন লাইফটাকে এনজয় করার সময়, আর তুই কি না বিজনেস দেখাশোনা করতে চাইছিস? বাবা, তোর জ্বর আসেনি তো আবার? শায়লা বেগমের কথা শুনে মুহূর্তেই রায়হান সাহেবের রাগ উঠে গেল। উনি রেগে কিছু বলতে যাবে তার আগেই জয় হাসি মুখে বলে উঠল, আরে মম, আমার জ্বর টর কিছুই আসেনি, আমি যা বলছি একদম ভেবেই বলছি। অ্যাকচুয়ালি কাল যদি নিহা না বুঝাতো আমায়, তাহলে হয়তো আমি কখনো বুঝতেই পারতাম না এসব। থ্যাঙ্কস নিহা, আমাকে বুঝিয়ে বলার জন্য। নিহার দিকে তাকিয়ে চোখ টিপ মেরে কথাগুলো বলল জয়। নিহা কোনো রিয়াকশন দেখালো না, কারণ সে জানে জয় এসব বাবাকে খুশি করার জন্যই বলছে। আর তাই জয়ের কথা শুনে নিহা খুশি হওয়ার পরিবর্তে তাচ্ছিল্য হাসলো। কত সুন্দর অভিনয় করতে পারে এই মানুষটি। ওকে একটা শব্দ ধরিয়ে দিয়ে বাবার সামনে কত সুন্দর প্রশংসা করার নাটক করছে। রায়হান সাহেব ছেলের প্রতি খুশি হলেন, কারণ ওনার ছেলে ওনারই পছন্দ করা মেয়েটাকে অনেক ভালোবাসে। রায়হান সাহেবের মনে যেন একরাশ ভালো লাগে ছুঁয়ে গেল। রায়হান সাহেব খুশি হলেও খুশি হতে পারলেন না শায়লা বেগম। শায়লা বেগম রাগে কটমট করতে করতে রুমে চলে গেলেন, সাথে জেসিয়া উঠে চলে গেল মায়ের পেছন পেছন। জয় এটা দেখে বাঁকা হাসলো। আর বুঝতে দেরি হলো না মম কেন উঠে চলে গিয়েছে। জয় হাসি মুখে রায়হান সাহেবের দিকে তাকিয়ে নরম গলায় বলল, ড্যাড, আমি একটু মমের সাথে কথা বলে আসছি। মম হয়তো রাগ করেছে আমার সাথে, তুই তো জানোই মম কেমন। আসছি, হ্যাঁ। ওকে। জয় বাবার কথার প্রত্যুত্তরে সৌজন্য সূচক হাসি দিয়ে উপরে চলে গেল, অর্থাৎ মায়ের রুমে চলে গেল। রায়হান সাহেবের মুখে দীপ্তি হাসি টেনে নিহার দিকে তাকালেন। নিহা তখনও ডাইনিং এর পাশে দাঁড়িয়ে জয়ের যাওয়ার দিকে তাকিয়েছিল। রায়হান সাহেব হাস্য উজ্জ্বল কণ্ঠে বললেন, নিহা। নিহা দ্রুত চোখ সরিয়ে শ্বশুরের দিকে দৃষ্টি রাখল। মুখে হাসি টেনে বিনীত কণ্ঠে বলল, জি বাবা, বলুন। জানিস মা, আজ আমি অনেক খুশি। অবশেষে জয়ে আমার বিজনেসটার দায়িত্ব নিতে চললো। আর এসব সম্ভব হয়েছে একমাত্র তোর জন্য। তোকে ধন্যবাদ দিব না, কারণ বাবা হয়ে মেয়েকে ধন্যবাদ দেওয়াটা বেমানান। তুই বরং বল
যে তুই আমার কাছ থেকে কি চাস। না বাবা, আমার কিচ্ছু লাগবে না। আপনি বরং আমার জন্য বেশি বেশি দোয়া করিয়েন। আপনার দোয়াই আমার সব। আমার কিচ্ছু চাই না। আপনি খুশি হয়েছেন সেটাই অনেক আমার জন্য। আরে মা, দোয়া তো আমি সবসময় করি, কিন্তু কিছু দেওয়ার সুযোগ তো বারবার আসে না। তাই আজ আমি তোকে কিছু দিতে চাইছি। বল কি চাস তুই। বললাম তো বাবা, আমার কিচ্ছু লাগবে না। আমার সব আছে। আপনি শুধু দোয়া করলেই হবে। আমি সত্যই অনেক ভাগ্যবান রেমা যে তোর মতন একটা মেয়ে পেয়েছি। তোর জন্য আজ আমার ছেলেটা বদলালো। তোর এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না মা, কোনোদিন শোধ করতে পারবো না। মম, এখনো কি রাগ করে আছো আমার উপর? তোমাকে তো সব বললাম এখন কেন আমি ড্যাডের বিজনেসে জয়েন হচ্ছি। আই থিঙ্ক আমার মতো তোমারও খুশি হওয়া উচিত। হ্যাঁ মম, ভাইয়া একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করতেছে। অবশেষে কেউ ছোট লোকটা আমাদের বাড়ি থেকে বিদায় হবে। উফ, শান্তি। জয় মাকে রুমে এসে সব বলার পরেও যখন মায়ের মুখে হাসি ফুটলো না, তখন জেসি কথাগুলো বলল। তো এই ভাই বোনের কথা শুনে শায়লা বেগম ক্ষীণ কণ্ঠেশ্বরে বলল, সত্যি চলে যাবে ওই ছোট লোকটা, নাকি টপ মেরেছে তোকে? মম, ওকে এতদিনে আমার এইটুকু চেনা হয়ে গেছে যে ও কথার খেলাপ করবে না। আমার বিশ্বাসও যেটা বলছে সেটা রাখবে। ছেলের কথা শুনে মুহূর্তেই শায়লা বেগমের মেঘে ঢাকা মুখটা খুশিতে ঝলমল হয়ে গেল। হেসে ছেলের কাঁধে হাত রেখে বললেন, গ্রেট বাবা, কে না হলে আমার ছেলে। তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস বাবা। আমি তোর সিদ্ধান্তে অনেক বেশি খুশি হয়েছি। এখন যা, তোর জন্য নিচে তোর বাবা বসে আছে। তুই তো এখনো রেডি হসনি, তাড়াতাড়ি রুমে গিয়ে রেডি হয়ে নে। আর হ্যাঁ, ওই ছোট লোকটাকে আরো একবার ওর দেওয়া কথাটা মনে করিয়ে দিবি যাওয়ার আগে। আমি তো আজ সবাইকে ট্রিট দিব খুশিতে। জেসি, রেডি হয়ে নে, আমরা বের হবো। জয় কিছু না বলেই মুস্কি হেসে মায়ের রুম থেকে বেরিয়ে আসলো। ড্রয়িং রুমে আসতেই রায়হান সাহেব বলে উঠলেন, কথা হয়েছে মা ছেলের? হ্যাঁ ড্যাড, তুমি 5 মিনিট বসো, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। আফটার অল আজ তোকে সব বুঝিয়ে দিতে হবে তো আমার। আজ তোকে সব বুঝিয়ে দিয়ে কাল থেকে আমি বাড়িতেই থাকবো। গো ফার্স্ট। নেহামা, তুইও যা, ওর কিছু প্রয়োজন হতে পারে। নেহার অবাক করা প্রশ্ন শুনে রায়হান সাহেব হেসে বললেন। হ্যাঁ জামা। নেহাও আর কোনো উপায় না পেয়ে অগত্য জয়ের পেছন পেছন রুমে গেল। নেহা কি করবে বুঝতে পারছে না, তাই রুমে এসে এক জায়গায় দাঁড়িয়ে রইল। জয় অফিসের জন্য নর্মাল ড্রেস পাল্টে ফর্মাল ড্রেস পরে নিল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে মাথাটা আশ্রে নিয়ে গলার টাইটা বাঁধতে বাঁধতে নেহার দিকে না তাকিয়েই বলল, কাল কি ডিল হয়েছে মনে আছে তো? নেহা এতক্ষণ ধরে জয়ের দিকে তাকিয়ে জয়ের রেডি হওয়াগুলোই দেখছিল। আসলে জয়কে ফর্মাল ড্রেস আপে এত বেশি সুন্দর লাগছিল যে নেহা সব ভুলে গিয়ে এক দৃষ্টিতে জয়ের দিকে তাকিয়েছিল। আর এতটাই মুগ্ধ হয়ে অন্যমনস্কভাবে তাকিয়েছিল যে জয়ের প্রশ্নটা যেন ওর কানে পৌঁছালোই না। জয় নেহার কোনো উত্তর না পেয়ে গলার টাইটা ঠিক করতে করতে পেছন ঘুরে তাকালো। নেহা তখনও ওর দিকেই তাকিয়ে আছে। জয় কয়েক সেকেন্ড হিয়ার দিকে তাকিয়ে থেকে গলা খাকুড়ি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এই যে ম্যাম শুনছেন? জয় কথাটা একটু জোরে বলাতেই নেহা চমকে উঠল, সাথে সাথে আমতা আমতা করে বলে উঠল, জি বলুন, কিছু বলছিলেন? বলছিলাম যে কাল রাতে কি ডিল হয়েছিল মনে আছে? মুহূর্তে নেহার বুকটা থুপ করে উঠল। ও তো এতক্ষণ ভুলেই গিয়েছিল যে মানুষটার দিকে সে মুগ্ধ হয়ে তাকিয়েছিল এত সময় ধরে সেই মানুষটা আদৌ ওর নয়। সে তো তাকে বিদায় করতে চায়। মানুষটার ভালোবাসা যে সে কখনোই পাবে না। নিজেকে হতাশ করে নেহা জবাব দিল, মনে আছে। গুড, তাহলে মনে থাকে যেন। চাইলে এখন থেকে গোছগাছ শুরু করে দিতে পারিস, আমি আসছি। আর হ্যাঁ, গুড বাই। বলেই জয় হেসে রুম থেকে বেরিয়ে গেল। আর নেহা স্তব্ধ হয়ে ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে রইল। একরাশ শূন্যতা যেন নেহাকে চারপাশ থেকে ঘিরে ধরল। নেহা দিক বেদিক শূন্য হয়ে ধপাস করে খাটে গিয়ে বসে পড়ল। তারপর নিজে নিজেই বিড়বিড় করে আওড়াতে লাগলো, আচ্ছা, আমি কি এমন ভুল করেছিলাম যে আমাকে ভালোবাসা যায় না? কি এমন অন্যায় করেছি যে এই 1 বছরেও ওনার মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারলাম না? ভেবেছিলাম হয়তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মনে করেছিলাম একদিন না একদিন আমাকে ঠিক বুঝবে, ভালোবাসবে। কিন্তু আমি ভুল ছিলাম। আমি পারলাম না ওনার মনে আমার জন্য ভালোবাসা তৈরি করতে। পারলাম না ওনার মনে আমার জন্য একটু জায়গা করে নিতে। আসলেই আমি ব্যর্থ। উনি একদম ঠিক বলেছেন। আমি আসলে ওনার লাইফে থাকার কোনো যোগ্যতা নেই।
যেই মেয়ে 1 বছরও স্বামীর মন জয় করতে পারে না, তার আসলে স্বামীর ঘরে থাকাটাই মানায় না। আমি চলে যাব, অনেক দূরে চলে যাব, আর কখনো আর জীবনে ফিরে আসবো না। কথাগুলো বলতে বলতে নিজের অজান্তেই চোখের কোণ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল নিহার। তবে সন্তপনে সে তা মুছেও নিল। আর সে কাঁদবে না, এই চোখের পানিগুলো সে আর বের হতে দিবে না। নিহার নিজেকে সামলে নিয়ে আস্তে আস্তে একটা একটা করে কাপড় গুছানোতে মনোযোগ দিল। এখনই সব গুছিয়ে নেওয়া উচিত, কারণ দুপুরের পরপরই বের হতে হবে, নয়তো ট্রেন মিস হয়ে যাবে। অন্যদিকে রায়হান সাহেব ছেলেকে অফিসে এনে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। এই বলে যে এখন থেকে জয় অফিসের নতুন এমডি, তাই রায়হান সাহেবের কথাই সবাই জয়কে স্যার বলে সম্বোধন করতে লাগলো। যদিও জয়কে সবাই আগে থেকেই চিনি, কিন্তু অফিসে তেমন আসতো না বলে সবাই স্যার বলে সম্বোধন করতো না, জাস্ট সালাম বিনিময় করেই চলে যেত। আজ প্রথমবারের মতো জয় অফিসে জয়েন করতে এসেছে দেখে রায়হান সাহেব ছেলেকে অফিসে এনে হাসি মুখে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলেন। এই বলেছে এখন থেকে জয়ই অফিসের নতুন এমডি, তাই রায়হান সাহেবের কথাই সবাই জয়কে স্যার বলে সম্বোধন করতে লাগলো। যদিও জয়কে সবাই আগে থেকেই চেনে, কিন্তু অফিসে তেমন আসতো না বলে স্যার বলে কেউ সম্বোধন করতো না, জাস্ট সালাম বিনিময় করেই চলে যেত। কিন্তু আজ থেকে যেহেতু সে এই অফিসেরই বস, তাই সবাই স্যার বলেই সালাম বিনিময় করে পরিচয় পর্ব সারতে লাগলো। সবার সাথে পরিচয় পর্ব শেষ হলেই রায়হান সাহেব ছেলেকে নিয়ে কেবিনে গেলেন। তারপর নিজের চেয়ারটার পেছনে গিয়ে দাঁড়িয়ে চেয়ারের হাতলের উপরে 2 হাত রেখে হেসে বললেন, আয় বাবা, বস এখানে। এতদিন এটা আমার আসন ছিল, আজ তোকে এই আসনে তুই বসবি। এখন থেকে এই চেয়ারটা তোর। অবশ্যই আজ তোকে বেশি সময় থাকতে হবে না এইখানে, কারণ আজ প্রথম দিন এসেছিস। আর তাই আজ জাস্ট সব বুঝে নিবি। দিনকাল থেকে পার্সোনালি অফিসে বসবি। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আই বস। জয় বাবার কথা মতো চেয়ারে গিয়ে বসলো। রায়হান সাহেব এবার টেবিলের উপরে পাশে জয়ের মুখোমুখি চেয়ারে এসে বসলেন। তারপর ছেলের দিকে তাকিয়ে হাস্য উজ্জ্বল কণ্ঠে বললেন, তো এখন কেমন লাগছে? জয় গায়ের কোটটা ঠিক করতে করতে বলল, ভালো ড্যাড, অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, যেটা আগে কখনো হয়নি। অনেস্টলি স্পিকিং, আই অ্যাম ফিলিং গুড। যাক, ভালোই হলো। তাহলে জানিস আজ আমি কত খুশি তোর উপর। আমি জানতাম তুই একদিন না একদিন বুঝবি, আর আজ সেই দিনটা অবশেষে আসলো। আমি খুব খুশি, আজ খুব খুশি। জয় অবাক হয়ে ওর বাবার দিকে তাকিয়ে রইল। আসলে সে অবাক হয়েছে নাকি মুগ্ধ হয়েছে বাবার আচরণে সেটাই বুঝতে পারছে না। তবে আজ কেন যেন বাবার মুখে তৃপ্তির যে হাসিটা দেখছে জয়, সেটা সে আজীবন দেখতে চায়। আর এই হাসিটা সম্ভব হয়েছে একমাত্র নিহার জন্য। নিহার না বুঝালে কখনো বুঝতোই না সে। তবে বেশি সময় ভাবলো না সে, সব ভাবনা একপাশে রেখে বাবাকে আশ্বস্ত করে বলল, ড্যাড, আজ থেকে তুমি একদম টেনশন মুক্ত। তোমাকে এইসব বিজনেস ডিল, ক্লায়েন্ট এসব নিয়ে আর টেনশন করতে হবে না। আজ থেকে আমার উপর ছেড়ে দাও সব। ট্রাস্ট মি, তোমাকে আমি নিরাশ করব না। আমাকে যে বিশ্বাস করে নিজের একটু একটু করে গড়ে তোলা বিজনেসটা হাতে তুলে দিয়েছো, আমি সেটার মূল্য রাখবো। আই প্রমিস ড্যাড। রায়হান সাহেব আবারও তৃপ্তি ভরা প্রশস্ত একটা হাসি টেনে নিলেন মুখে। তারপর বাবা ছেলে মিলে বিজনেস সংক্রান্ত কথা বলল ব্যাপক সময় ধরে। রায়হান সাহেব অফিসে সবকিছু বুঝিয়ে দিতে আর জয় সবকিছু বুঝে নিতে নিতে প্রায় 2টা বেজে গেল। জয় বাবা, তোর এখন ছুটি, এখন তুই যেতে পারিস। আজ আর অফিসে আসতে হবে না, কাল থেকে একেবারে আসিস। আজ শুধু তোকে সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্যই আনলাম, নয়তো কাল থেকেই জয়েন হতে বলতাম। বাবার মুখে এমন একটা কথা শুনে জয় অবাক কণ্ঠে বলল, ড্যাড, তোমাদের অফিসে কি দুপুর 2টা বাজে ছুটি দেওয়া হয়? আরে তা হতে যাবে কেন? তাহলে তুমি বলছো যে আমার এখন ছুটি? আরে পাগল ছেলে, এটা তো আমি তোর জন্য বললাম। তুই আজ প্রথম দিন অফিসে জয়েন করলি, তাই তো আমি ছুটি দিয়ে দিলাম। আমি চাই আজ তুই তোর বন্ধু বান্ধবদের সাথে কিছু সময় কাটা, কারণ বিজনেসে ঢুকলে তখন তো তোর আর তেমন সময় পাবি না। তখন ওরা বললেও তুই সময় বের করতে পারবি না। অ্যান্ড ডিটেলস ওয়াই আজ আমি নিজ থেকে তোকে সুযোগ দিচ্ছি। তোর বন্ধু বান্ধবদের সাথে কিছুটা সময় এনজয় কর গিয়ে, এদিকটা আমি সামলে নিব। জয় যেন খুশিতে গদগদ হয়ে গেল।
খুশিটা মুখে ফুটিয়ে রেখেই বলল। সত্যি ড্যাড? নিয়া মা। জয় খুশি হয়ে বাবাকে হালকা জড়িয়ে ধরে আসছে বলে বের হয়ে গেল। রায়হান সাহেব ছেলের কাণ্ড দেখে মুচকি হাসলেন। জয় অফিস থেকে বেরিয়ে গাড়িতে এসে বসেই খুশি হয়ে মীরাকে কল দিল, কারণ আজ বাকি সময়টুকু সে মীরার সাথেই কাটাতে চায়। কিন্তু দুর্ভাগ্যবশত বার কয়েক কল দিয়েও কোনো লাভ হলো না। মীরার ফোনে প্রতিবারই রিং হয়ে কেটে যাচ্ছে। অন্য সময় হলে জয় হয়তো রাগ করতো, কিন্তু আজ কেন যেন রাগ হলো না, বরং হাসি মুখে ফোনটা পকেটে ঢুকিয়ে গাড়ি স্টার্ট দিয়ে নিজে নিজেই বলল, এখন আর কল দিব না, একেবারে ওর বাসায় গিয়ে ওকে চমকে দিব। আমি জানি আমাকে এই মুহূর্তে ওর বাসায় দেখলে যতটা না খুশি হবে, তার চেয়েও দ্বিগুণ খুশি হবে ওই নিহার চলে যাওয়া শুনলে। হয়তো খুশিতে আমাকে জড়িয়েও ধরবে। পাগলিটা বরাবরই ইমোশনাল। আমি আসছি মীরা, তোমার জন্য গুড নিউজ নিয়ে আসছি। মিনিট 20 মধ্যেই জয়ের গাড়ি এসে থামলো মীরার ফ্ল্যাটের সামনে। 5 তলা বিশিষ্ট ফ্ল্যাটের 3য় তলায় মীরা একাই থাকে। চাকরির সুবাদে ওকে এখানে একাই থাকতে হয়। পরিবারের সবাই বাড়িতেই থাকে। যদিও জয় মীরাকে অনেকবার বলেছিল যেন ফ্যামিলিকে এখানে নিয়ে আসে। এমন ঢাকা শহরে একটা ফ্ল্যাটে একা একটা মেয়ে থাকা খুবই রিস্ক। কিন্তু মীরা বরাবরই জয়ের কথাকে অগ্রাহ্য করে গিয়েছে। মীরার একটাই কথা, সে একা থাকতে পারবে, আর কিচ্ছু করতে পারবে না কেউ। তাই জয়ও আর কিছু বলে না। তবে জয় খুব কমই এখানে আসে। ওরা বেশিরভাগ বিভিন্ন ক্লাব, হোটেল, ডিস্কো পার্টি এসবেই দেখা করে। আজ খুশির ডোজটা একটু বেশি হওয়ায় জয় সোজা বাসায় চলে এসেছে, কারণ মীরার অফিস দুপুর 12টায় ছুটি হয়ে যায়। আর বাকিটা সময় সে রুমে বসেই কাটায়। তবে রুমে একেবারে বসে থাকে তাও কিন্তু নয়। জয়কে বলেছিল একবার অবসর সময়ে নাকি সে আউটসোর্সিং করে, তাই তো এত দামে ফ্ল্যাটে থাকার জন্য টাকার অভাব পড়ে না। জয় লিফটে করে সোজা 3rd ফ্লোরে চলে আসলো। তারপর মীরা রুমের সামনে দাঁড়িয়ে দরজায় চাপড় দেওয়ার জন্য হাত দিতেই দরজাটা হালকা খুলে গেল। তার মানে দরজা আনলক। জয় একটু অবাক হলো। মীরা দরজা নক না করে ভেতরে বসে আছে। এই মেয়েটাও না। আচ্ছা, ওর কি ডর ভয় নেই? এমন একা একটা ফ্ল্যাটে দরজা খোলা রাখার মানে হয় দরজাটা লক করতেও কি মনে থাকে না? যত সব। আজ ওকে এই বিষয়ে সাবধান করতেই হবে, নয়তো না জানি কখন কি অঘটন ঘটে যায়। আজ এর একটা বিহিত করতেই হবে। কথাগুলো নিচে নিচে বলে জয় যেই না দরজাটা সরিয়ে ভেতরে ঢুকলো, তখনই কিছু আপত্তিকর কথা আর হাসির আওয়াজ শুনে জয়ের পা জোড়া সেখানেই থেমে গেল। শিহাব, তুমি কিন্তু দিন দিন ভারী অসভ্য হয়ে যাচ্ছ। এতটা ডেসপারেট হও কেন বলো তো? প্রতিদিন 3 ঘন্টা করে সময় দেওয়ার পরেও কি তোমার মন ভরে না? ও জান, তুমি বোঝো না কেন বলো তো? তোমাকে কাছে পেলে যে আর ছাড়তে ইচ্ছে করে না। তোমাকে কি করে বোঝায় যে তোমাকে 3 ঘন্টা সময়ের জন্য কাছে পেয়ে আবার পোষায় না? মীরার সাথে একটা ছেলের কণ্ঠ শোনা যাচ্ছে। জয়ের বুঝতে দেরি হলো না, কথাগুলো বেডরুম থেকেই আসছে। মুহূর্তেই যেন রাগে জয়ের চোখ মুখ রক্তবর্ণ ধারণ করলো। এক মুহূর্তেও দাঁড়িয়ে না থেকে গত পায়ে এগিয়ে গিয়ে মীরার বেডরুমের দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেললো। দরজা খুলে সামনে তাকাতেই জয় যেন 440 ভোল্টের শক খেল। মীরাকে সে এই অবস্থায় দেখবে সেটা কখনো কল্পনাও করেনি। মীরা কিনা ওকে ধোকা দিল। জয় নিজের চোখকে বেশিক্ষণ সেদিকে ধরে রাখতে পারল না। দ্রুত চোখটা নিচের দিকে নামিয়ে নিল। নিচের দিকে তাকিয়ে ঝাঝালো কণ্ঠে বলল, বাহ, আজকাল তাহলে আউটসোর্সিং এর নামে রুম ডেটও হয়? হঠাৎ করে আওয়াজ কানে আসতেই মীরা আর শিহাব দুজনেই চমকে দরজার দিকে তাকালো। আর জয়কে দেখতে পেয়ে দুজনেই যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। জয় নিচের দিকে তাকিয়ে আছে। মীরার মুখ থেকে অস্ফুট স্বরে বের হলো, জয়। জয় এই মুহূর্তে এখানে আসবে সেটা মীরা বা শিহাব কেউ যেন কল্পনাও করেনি। জয়কে দেখে দ্রুত দুজনে অপ্রস্তুত হয়ে সেই অপ্রীতিকর অবস্থা থেকে উঠে নিজেদের সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। আর মিনিটের মধ্যে দুজন নিজেকে আবৃত করে নিল। মীরা গুটি গুটি পায়ে জয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, জয়, তুমি এই সময় এখানে? কেন, ডিস্টার্ব করলাম নাকি? আসলে কি বলো তো, ভুলটা আমার নয়, ভুলটা তোমাদেরই। এমন প্রাইভেট টাইম স্পেন্ড করার সময় দরজাটা অ্যাটলিস্ট বন্ধ রাখতে পারতে। আমি তাহলে আর এসব দেখতাম না। জয়, আসলে সব নিজের কানেই শুনলাম, আর কিছু বলার দরকার নেই। আমার ভাবতেই ঘৃণা হচ্ছে যে আমি তোর মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম। ছি মীরা, ছি। তুই এতটা লেম মাইন্ডের আমার আগে জানা ছিল না। আমি যদি আগে জানতাম তুই এমন নিচু স্বভাবের, তাহলে তোকে ভালোবাসা তো দূর, তোর সাথে কখনো কথাই বলতাম না।
তোর মতো মেয়েরা তো কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতাই রাখিস না। সাথে সাথে মীরা তাচ্ছিল্য হেসে উঠল। তাচ্ছিল্য হেসে বলল, আরে তুই আমাকে কি ভালোবাসবি? আমি তো তোকে ভালোবাসি না। তোর মতো ছেলেকে কে ভালোবাসবে? হ্যাঁ, তোকে তো প্লে বয় বললেও ভুল হবে না। তোর তো একটা দিয়ে হয় না, তোর ঘরে একজন লাগে, আবার বাইরে একজন লাগে। তুই তো হেভি মাল রে। তুই কি মনে করেছিস তোর সাথে দেখা করি, কথা বলি, পার্টি ক্লাব এসবে যাই বলে তোকে আমি ভালোবাসি? তাহলে বলবো তুই ভুল ভাবছিস, কারণ আমি নিহার মতো অতটাও বোকা নয় যে নিজের স্বামীকে অন্য কারো হাতে তুলে দিব। আমি অতটাও মহৎ নয়। আমি তো জাস্ট তোর সম্পত্তির জন্য তোর সাথে ভালোবাসার অভিনয় করতাম। ভেবেছিলাম তোকে কোনো রকম বিয়েটা করে তোর সব সম্পত্তি নিজের নামে করে নিব, কিন্তু তুই তো আমাকে বিয়েও করবি না, আর তোর সম্পত্তিও আমি আর এই জন্মে পাবো না। তাই ভাবলাম তোর জন্য আর অপেক্ষা না করে নিজের লাইফটা এবার সেটেল করে নেই। তুই কি মনে করেছিস হ্যাঁ, তুই বিয়ে করে বউ নিয়ে রাত কাটাবি আর আমি তোর অপেক্ষায় সন্ন্যাসী হয়ে বসে থাকবো? আহা, সেটা মোটেও না। তুই যেমন বিয়ে করে নিজের সুখটা খুঁজে নিয়েছিস, তেমন আমিও আমার সুখটা খুঁজে নিলাম। সব বরাবর তোর জন্য শুধু শুধু। বাকি কথা আর শেষ করতে পারল না মীরা। তার আগেই জয় সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল মীরার গালে। জয়ের শক্ত হাতে চড় খেয়ে মীরা গালে হাত দিয়ে হা হয়ে তাকিয়ে রইল জয়ের দিকে। ওর যেন বিশ্বাসই হচ্ছে না জয় ওকে থাপ্পড় দিয়েছে। ব্যাস, অনেক হয়েছে তোর লেকচার শোনা আর না। তুই কি ভেবেছিস তুই বলবি আর আমি কাপুরুষের মতো চুপচাপ শুনে চলে যাব? তা তো হবে না। এতক্ষণ তুই বলেছিস, এখন আমি বলবো। আরে তুই কাকে প্লে বয় বলছিস? হ্যাঁ, যে তোকে পাগলের মতো ভালোবাসতো তাকে, নাকি যে তোর পথ চেয়ে এখনো বিয়ে হওয়ার 1 বছর পরেও নিজের স্ত্রীকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি তাকে? তোর জন্য, শুধু তোর জন্য আমি আজ পর্যন্ত নেহাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেইনি। শুধু তোকে ভালোবাসি বলে আমি ওকে স্ত্রীর অধিকার দেইনি, যে আমি এক ঘরে থেকেও নিজের স্ত্রীকে স্পর্শ করে দেখিনি আজ পর্যন্ত। তুই তাকে প্লে বয় বলছিস? আরে আমি তো তোর জন্য সব ছেড়ে দিতে রাজি ছিলাম, আর তুই কিনা আমাকেই প্লে বয় বানিয়ে দিলি। বাহ বাবা বাহ, তুই তো পারিসও বটে। তোদের মতো মেয়েরা আসলে সব করতে পারে। তুই নিজেই তো আস্ত একটা প্লে গার্ল, তাই আমাকেও তোর মতো ধরে নিয়েছিলি। বাট আফসোস, তুই খুব বড় ভুল করলি। তবে একটা জিনিস ভালোই হয়েছে, আর সেটা হলো তোকে আমি চিনতে পেরেছি। তোদের মতো মেয়েদেরকে আসলে শুধু বিছানা পর্যন্তই নেওয়া যায়, ভালোবাসা টাসা এসব তোদের জন্য না। তোরা তো পুরুষদের টাকা আর শরীরই চিনিস, তোদের কাছে তো ভালোবাসার কোনো মূল্য নেই। তুই বলেছিলি না আমার সম্পত্তির জন্য আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিলি? তা তোকে আর করতে হবে না, কারণ আজ থেকে না আমি তোকে চিনি আর না তুই আমাকে চিনবি। আসছি, গুড বাই। কথাগুলো বলে জয় আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। দ্রুত পায়ে মীরার বাসা থেকে বেরিয়ে গেল। আর মীরা সেখানেই থ হয়ে দাঁড়িয়ে রইল। আসলে কিছু সময়ের মধ্যে ওর সাথে কি হয়ে গেছে সেটা বুঝতে পারছে না সে। সবকিছু মাথায় আসতেই ধপ করে বিছানায় বসে পড়ল মীরা। রাগের বশে জয়কে সব বলে দিয়ে খুব বড় যে ভুল করেছে সেটা মীরা বুঝতে পারছে। জয়কে এভাবে সব বলে দেওয়া উচিত হয়। মীরাকে ধপ করে বসে পড়তে দেখে শিহাব চিন্তিত কণ্ঠে বলল, মীরা, ঠিক আছো তুমি? আমার সব শেষ হয়ে গেছে শিহাব, সব শেষ হয়ে গেছে। মানে হলো আমি রাগের বশে আমার খারাপ উদ্দেশ্যের কথা জয়কে বলে দিয়ে অনেক বড় ভুল করেছি। আমি নিশ্চিত জয় আমাকে জেলের ভাত না খাইয়ে ছাড়বে না। তাহলে এখন কি করতে চাও? কাটা উপড়ে ফেলো। মানে তুমি যা বলছো ভেবে বলছো তো? আমি একদম ভেবে চিন্তে বলছি। গো ফাস্ট, চলো আমিও যাব তোমার সাথে। এইভাবে দিনের বেলায় নাইটি পরে বের হবে তুমি? লোকে কি বলবে? গাড়ি তো এনেছো নিশ্চয়ই? হ্যাঁ, এনেছি। তাহলে বেশি বক বক না করে তাড়াতাড়ি চলো, নয়তো পাখি ফুরুত করে উড়ে যাবে। বলে দুজনেই দ্রুত বাসা থেকে বেরিয়ে পড়ল। মামা, আর কতক্ষণ লাগবে ট্রেন ছাড়তে? প্রায় আধা ঘন্টা ধরে সিটে বসে আছি। 3:30টায় ছাড়বে বলে 4টা বাজতেছে, এখনো তো ছাড়ার নামগন্ধও নেই। ট্রেনে জানালার পাশে একটা সিটে বসে বিরক্ত হয়ে কথাগুলো বলল নিহা। পাশে একজন বয়স্ক মহিলা বসেছেন। বয়স হবে হয়তো 50-এর ঊর্ধ্বে। ট্রেনের টিকিট কালেক্টর যখন বয়স্ক মহিলাটির থেকে টিকিট কালেক্ট করতে আসলো, তখনই কালেক্টরকে কথাগুলো বলল নিহা। নিহার আসলেই খুব বিরক্ত লাগছে। 4টা বাজতেছে আর এখনো ট্রেন ছাড়ছে না। এত দেরিতে ট্রেন ছাড়লে সে বাড়িতে যেতে যেতে তো রাত 10টা বাজবে। আসলে ট্রেনের এই একটা সমস্যা, আগে যদি টিকিট না কেটে রাখা হয় তাহলে বোঝা যাবে কত ধানে কত চাল। কালেক্টর কিছু না বলেই চলে গেল। হয়তো উনি নিজেও জানেন না ট্রেন কখন ছাড়বে।
নেহা বিরক্ত নিয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল। আর তখনই হঠাৎ করে নেহার পার্সে থাকা মোবাইল ফোনটি হনহনিয়ে বেঁচে উঠল। এই সময় কল আসবে নেহা সেটা আশা করেনি। আর তার চেয়েও বড় কথা হলো, ও যে কখন ভুল করে মোবাইলটা পার্সে নিয়েছে সেটাও ও জানে না। মনে থাকলে হয়তো ফোনটা কখনোই নিত না। নেহা সোজা হয়ে বসে পার্স থেকে মোবাইলটা বের করতে করতে বিরক্ত হয়ে বলল, এই সময় আবার কে কল করেছে? কেন যে ভুল করে মোবাইলটা আনতে গেলাম? নেহা এসব বিড়বিড় করতে করতে মোবাইলটা চোখের সামনে এনে ধরলো। আর সাথে সাথে হাতটা অটোমেটিক মুখে চলে গেল, কারণ কলটা আর কারো নয়, রায়হান সাহেবের। এ কি, এ সময় বাবার ফোন? বাবা আবার কল দিচ্ছে কেন? কি করব এখন? কল কি রিসিভ করব নাকি করব না? কল রিসিভ না করলে তো আবার বাবা কষ্ট পাবে। আর তাছাড়া জরুরি কোনো প্রয়োজনেও তো কল দিতে পারে। কথাগুলো নিজের মনে আওড়াতে আওড়াতে এর মধ্যেই 2বার রিং হয়ে কেটে গেল। তৃতীয়বার রিং হতে নেহা চিন্তিত হয়ে গেল। আচ্ছা, কলটা কি রিসিভ করা উচিত? এতবার কল দেওয়ার নিশ্চয়ই কোনো কারণ আছে, নয়তো বাবা তো কখনো এতটা কল একসাথে দেয় না। না, কলটা রিসিভ করেই ফেলি, যদি বিশেষ কোনো কারণে কল করে থাকে। নেহা এসব ভেবে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরল। নেহা কিছু বলে ওঠার আগেই ওপাশ থেকে কান্না মিশ্রিত কণ্ঠে ভেসে আসলো, তোরে এখনই সিটি হসপিটালে চলে আয়। জয় অ্যাক্সিডেন্ট করেছে। শাইলা আর জেসিকাকেও বল। আমি ওদেরকে কল দিচ্ছি কিন্তু পাচ্ছি না। তাড়াতাড়ি আয় মা। এতটুকু বলেই রায়হান সাহেব কলটা কেটে দিলেন। নেহা কিছু বলার সুযোগ পর্যন্ত পেল না। নেহার যেন মুহূর্তেই পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আর এক মুহূর্তেও সিটে বসে না থেকে দিক বেদিক শূন্য হয়ে দৌড়ে ট্রেন থেকে নেমে পড়ল সে। ভেতরে যে ওর লাগেজ ফেলে এসেছে সেটা যেন খেয়ালই নেই। ওর মনে এখন শুধু একটাই চিন্তা, আর সেটা হলো ওর হসপিটালে পৌঁছাতে হবে যে করেই হোক। নিহার এমন পাগলের মতো দৌড়ে বের হওয়া দেখে সবাই হা করে তাকিয়ে আছে ওর দিকে, কিন্তু নিহার সেদিকে কোনো খেয়াল নেই। কোনো মতে দৌড়ে গিয়ে একটা সিএনজি ধরে উঠে বসলো নিহা। উদ্দেশ্য তার সিটি হসপিটাল। চিন্তায় যেন মাথা ফেটে যাচ্ছে। ড্রাইভারকে বারবার তাড়া দিচ্ছে গাড়ি স্পিডে চালানোর জন্য, কিন্তু পথ যেন শেষই হচ্ছে না। মামা একটু আস্তে চালান না। ড্রাইভার সামনের লুকিং গ্লাস দিয়ে নিহাকে একবার ভালো করে দেখে নিয়ে গাড়ির স্পিড আরো একটু বাড়িয়ে দিল। ড্রাইভারও হয়তো নিহার অস্থিরতা বুঝতে পেরেছে। প্রায় আধা ঘন্টা পর নিহা সিএনজি এসে থামলো হসপিটালের সামনে। সিএনজিটা ভাড়াটা কোনো মতে বুঝিয়ে তাড়াহুড়া করে ফাঁকা মস্তিষ্ক নিয়ে দৌড় দিল হসপিটালের দিকে। হয়তো জায়গাটা হসপিটাল হওয়ায় নিহা দৌড়ে যাওয়ার দিকে কারো কোনো খেয়াল নেই, কারণ এখানে সবাই নিজেদের চিন্তা নিয়ে ব্যস্ত। অন্য কারোর দিকে তাকানোর সময় কোথায়? নেহা রিসেপশন লিস্টের কাছে এসে কোনো মতে হাঁপাতে হাঁপাতে তাড়াহুড়া কণ্ঠে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি মিস, মিস্টার জয় মাহমুদের কেবিন কোন রুমে জানাবেন প্লিজ? রিসেপশন লিস্ট সৌজন্য সূচক হাসি দিয়ে একটা ফাইল দেখে বিনীত কণ্ঠে বলল, নিহা আর 1 মিনিটও সময় ব্যয় না করে দৌড় দিল সেদিকে। ইমার্জেন্সি রুমের সামনে চিন্তিত মুখ নিয়ে গলির এপাশ থেকে ওপাশে পাইচারি করছে রায়হান সাহেব। ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি কতটা টেনশনে আছেন। আর টেনশন হবে নাই বা কেন? ওনার একমাত্র সন্তান আজ মৃত্যুর সাথে লড়াই করছে। টেনশন তো হওয়ারই কথা। রায়হান সাহেবের পুরো মস্তিষ্ক যেন ফাঁকা হয়ে আছে। বাবা! হঠাৎ পরিচিত কণ্ঠ শুনে রায়হান সাহেব চমকে তাকালেন। নিহা এসেছে। রায়হান সাহেবের চোখে আপনা আপনি জল এসে গেল। ধরা গলায় বললেন, আসছিস মা? হ্যাঁ বাবা। বাবা, এসব কি করে হলো ওনার? রায়হান সাহেব ভেজা গলায় বললেন। নিহা এবার দৌড়ে দরজার কাছে গেল। দরজার থাই গ্লাস ভেদ করে জয়কে স্পষ্ট দেখা যাচ্ছে। বেডে শুয়ে থাকা নিস্তেজ মানুষটিকে দেখে নিহার ভেতর থেকে কেঁপে উঠল। সাদা ধপধপে বেডশিট বিছানো, বেডের সারা শরীরে প্যান্টিস নিয়ে নিথর হয়ে শুয়ে আছে জয়। দেখেই বোঝা যাচ্ছে সেন্স নেই। পাশে দাঁড়িয়ে একজন ডক্টর স্যালাইনের ভেতরে একটা সিরিজ পুশ করছে, সম্ভবত মেডিসিন প্রবেশ করাচ্ছে। আর তার পাশে আরো কয়েকজন ডাক্তার দাঁড়িয়ে আছে। নিহার পুরো দুনিয়া যেন থমকে গেল। যত যাই হোক, এই মানুষটা তো ওর স্বামী। নিহার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল নিজের অজান্তে। নিহা মনে মনে শুধু একটা দোয়াই করছে, মানুষটির যেন কিছু না হয়। আল্লাহ যেন জয়কে তাড়াতাড়ি ভালো করে দেয়। নিহা যেন আর দাঁড়িয়ে থাকতে পারল না সেখানে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখে জল মুছে নিয়ে ফাঁকা মস্তিষ্ক নিয়ে সেখানে রাখা একটা টুলে গিয়ে ধপ করে বসে পড়ল। মন মস্তিষ্ক জুড়ে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো জয়ের কিছু হয়ে গেলে আর কি হবে।
হ্যাঁ, এটা ঠিক যে জয় ওকে ভালোবাসে না, এমনকি ওকে স্ত্রী হিসাবেও মানে না, কিন্তু তারও সে তো ওর স্বামী। মানুষটা না থাকলে তো আর সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে। কারণ আমাদের সমাজে বিবাহিত মেয়েদের মূল্য তখনই থাকে যখন ওর স্বামী থাকে, আর যখন স্বামী নামক মানুষটির অনুপস্থিতি ঘটে তাহলে মেয়েটার আর কোনো মূল্যই থাকে না। স্বামী নামক মানুষটি ওকে ভালোবাসলো কি বাসলো না, স্ত্রী হিসেবে মানলো কি মানলো না, সেদিকে কারো কোনো ভ্রুক্ষেপ থাকে না। শুধু স্বামীটা বেঁচে আছে কিনা সেটাই দেখে। নেহা যখন ভাবনার অতুল সাগরে ডুবন্ত, তখনই চেঁচামেচির আওয়াজ নেহার ধ্যান ভাঙে। ভাবনার সুতো ছিঁড়ে তাকিয়ে দেখে শাশুড়ি আর ননদ এসেছে। শায়লা বেগম তো রীতিমতো পুরো হসপিটাল মাথায় তুলে ফেলেছে। ডক্টর, ডক্টর, আমার ছেলেকে এতক্ষণ ধরে ইমার্জেন্সি রুমে রেখেছেন কেন? আপনারা কি ট্রিটমেন্ট করছেন যে একটা সামান্য অ্যাক্সিডেন্ট হওয়া রোগীকে এখনো ইমার্জেন্সি রুম থেকে বের করে নর্মাল বেডে দিতে পারছে না? আপনারা কি ঘাস কাটছেন? আমি বলে দিচ্ছি, আমার ছেলের যদি ঠিক না হয় তাহলে পুরো হসপিটালকে আমি হেল করে দিব। সবকটা ডাক্তারকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। নেহা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। শায়লা বেগমকে কিছু বলার সাহস নেই ওর, তাই সেখানেই দাঁড়িয়ে আছে। রায়হান সাহেব স্ত্রীর চেঁচামেচিতে আতঙ্কিত হয়ে স্ত্রীকে ধমক দিয়ে বলে উঠলেন, জয়কে হসপিটালে নিয়ে এসেছে, এর থেকে বেশি কিছু জানি না আমি। শায়লা, কি করছো? ওটা কি? এমন চিল্লানোর মানে কি? গত 2 ঘন্টা ধরে কোনো খবরও ছিল না তোমাদের মা মেয়ের, আর এখন আসছো দরদ দেখাতে? পুরো হসপিটালের মাথায় তুলছো কেন? আসছে এতক্ষণে আর দেখাতে দেখাতে। তুমি তো মারামের কলঙ্ক। ছেলের বিপদে যাকে ফোন করেও পাওয়া যায় না, সে আসছে ডাক্তারের হসপিটালের বিচার করতে। ড্যাড, মমকে বকো না। আসলে আমি আমার আর মমের ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম, তাই বুঝতে পারিনি। মেয়ের কথায় রায়হান সাহেব আরো রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, চুপ করো ইডিয়েট। তোকে আমার মেয়ে বলতে লজ্জা হচ্ছে। হয়েছিস তো আসতো মায়ের মতো, যেমন মা তার তেমন মেয়ে। কর্মর ঠিকই কোথাকার। 1000 কল দিয়েও পাওয়া যায় না, আরো আসছে বড় মুখ করে বলতে মোবাইলটা সাইলেন্ট ছিল। এটা বলো না যে কল রিসিভ করার সময় হয়নি। তোদের থেকে তো নেহা অনেক ভালো, ওর কাছে অন্তত আমার সকলের মূল্য আছে। কল দেওয়ার সাথে সাথে ছুটে এসেছে, আর তোদের কাছে তো আমার কলের কোনো মূল্য নেই। রায়হান সাহেবের কথা শুনে শায়লা বেগম আর জেসি দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। ওদের মনে একটাই প্রশ্ন, নেহা এসেছে মানে? নেহার তো চলে যাওয়ার কথা ছিল, তাহলে কেউ যায়নি? দুজনেই অবাক হয়ে পাশে তাকাতেই নেহাকে দেখে মা মেয়ের দুজনের মাথায় বাস পড়ল। সত্যি এই ছোট লোকটা গেল না? তবে এখন কিছু বলা যাবে না, কারণ এখন রায়হান সাহেব আছে। সময় হলে ওর বিষয়টা দেখা যাবে। শায়লা বেগম নেহার দিক থেকে চোখ সরিয়ে আবারও স্বামীর দিকে তাকালেন। তারপর রাগী কণ্ঠে বললেন, তোমার মাথা কি ঠিক আছে? তুমি ওই গেও ছোট লোকটার সাথে আমাদের কম্পেয়ার করছো? ফানি। তোমার মন মানসিকতা এখনো কি গ্রামে রয়ে গেল, তাই না? যত সব। শাইলা, তোমরা আসলে এখনো মানুষ হতে পারলে না। আমার ছেলেটা মৃত্যুর সাথে লড়াই করছে, আর তুমি আছো কম্পেয়ার নিয়ে। সত্যই তোমরা পারো বটে। হসপিটালে এসেও এমন কথা বলতে শুধু তোমাদের মতো মানুষেরা পারে। এক্সকিউজ মি, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমার ছেলে আজ এই অবস্থার জন্য শুধু ওই গেও ছোট লোকটার কারণে। তোমার সকল মেয়ের জন্য কিন্তু আজ আমার ছেলের এমন অবস্থা। আমি কিন্তু বলে দিচ্ছি, যদি আমার ছেলের কিচ্ছু হয় ওকে আমি কিন্তু ছাড়বো না। রায়হান সাহেব আর শায়লা বেগম যখন নিজেদের কথা কাটাকাটি নিয়ে ব্যস্ত, তখনই এমার্জেন্সি রুমের ভেতর থেকে ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তারকে বেরিয়ে আসতে দেখে রায়হান সাহেব আর শায়লা বেগম নিজেদের তর্ক থামিয়ে ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ান। সাথে নেহা আর জেসিও গেল। রায়হান সাহেব বিনীত কণ্ঠে ডক্টর জয় কেমন আছে এখন? আমরা কি ওর সাথে দেখা করতে পারবো একবার? আমার ছেলেটা ঠিক হয়ে যাবে তো? এখন কি অবস্থা ওর? রায়হান সাহেবের অস্থিরতা হয়তো ডাক্তার বুঝতে পেরেছেন, তাই তো রায়হান সাহেবের কাঁধে হালকা করে হাত রেখে চোখে চোখ রাখলেন। তারপর নরম গলায় বললেন, দেখুন রায়হান সাহেব, আমি জানি আপনি আপনার ছেলের জন্য চিন্তিত, কিন্তু সবকিছু তো আর ডাক্তারদের হাতে থাকে না, তাই না? উপরওয়ালা বলেও তো কেউ একজন আছে যার হুকুম ছিল নির্ধারিত। মান কি বলতে চান আপনি? দেখুন, আপনার ছেলে অনেক গুরুতর ইনজুর হয়েছে।
ওনার মাথাটা ভারী কোনো বস্তুর সাথে বাড়ি খাওয়ায় মাথার ইন্টারনাল ইনজুর না হলেও বেশ রক্তক্ষরণ হয়েছে, যার ফলে এখনো ওনার সেন্স আসেনি। তবে আমরা ইনজেকশন দিয়েছি সেন্স আসার। কিন্তু কিন্তু কি ডক্টর? আসলে আমরা আপনাদের আশা দিতে পারছি না ওনার সেন্স আসা নিয়ে, কারণ ওনার মাথার আঘাতটা এত জোরে লেগেছে যে মাথায় প্রচুর ব্লিডিং হয়েছে, যার ফলে ওনার সেন্স আসা না আসা নিয়ে ডাউট আছে। যদি 24 ঘন্টার মধ্যে সেন্স না আসে তাহলে আমাদের হাতে কিছু করার থাকবে না, সবটাই এখন উপরওয়ালার হাতে। ডাক্তারের কথা শুনে রায়হান সাহেব সহ উপস্থিত সবাই যেন এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। না, এটা কিছুতেই হতে পারে না। শায়লা বেগম যেন ছেলের অবস্থার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলেন। উনি যেমনই হোক, ছেলেটা যে ওনার কলিজার টুকরো সেটার কোনো সন্দেহ নেই। উনি ভাবতেও পারেনি এমন একটা দিন দেখতে হবে। উনি যত রাগী আর বদমেজাজি হোক, ওনার ছেলে মেয়ে দুটোই যেন ওনার আলাদা একটা পৃথিবী। আর সেই ছেলেরই এমন কিছু হবে শায়লা বেগম সেটা স্বপ্নেও ভাবেনি। আর নিহা, সে তো ঠায় দাঁড়িয়ে আছে, হয়তো অতিরিক্ত সুখে পাথর হয়ে গেছে। শায়লা বেগম যেন চুপ থাকতে পারলেন না, আর ঝাঁঝালো কণ্ঠে ডাক্তারকে বলে উঠলেন, ডক্টর, কি বলছেন কি আপনি? আপনি জানেন আপনি কি বলছেন? আপনারা কেমন ডাক্তার? হ্যাঁ, যে একটা সামান্য অ্যাক্সিডেন্টের রোগীকে বাঁচাতে পারবেন না বলছেন? শুনুন, আমার ছেলেকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন। যত টাকা লাগে আমি দিব, তবু আমার ছেলেকে সুস্থ চাই। আর যদি আমার ছেলের কিছু হয় তাহলে পুরো হাসপাতাল আমি হেল করে দিব, আর আপনাদের সবাইকে জেলের ভাত খাওয়াবো। মাইন্ডেড। দেখুন ম্যাম, আমাদের তো এক্ষেত্রে কিছু করার নেই, তাই না? সবকিছু তো আর টাকা দিয়ে হয় না। টাকা দিয়ে যদি সব হতো তাহলে মানুষ টাকা দিয়ে আগে নিজের হায়াতটা বাড়িয়ে নিত, যাতে মরতে না হয়। আরেকটা কথা, আপনি যেটাকে একটা সামান্য অ্যাক্সিডেন্ট বলছেন সেটা কিন্তু একদম সামান্য নয়। ওনার মাথার আরেকটা পর্দা ফাটলেই কিন্তু ওনাকে বাঁচানো যেত না। ওনার মাথার আরেকটা পর্দা ফাটলেই কিন্তু ওনাকে বাঁচানো যেত না। তার মানে বুঝতেই পারছেন আঘাতটা কেমন লেগেছে। ওনার সেন্স ফেরা আর না ফেরা সব উপরওয়ালার হাতে। সৃষ্টিকর্তাকে স্মরণ করুন যেন উনি আপনার ছেলেকে সুস্থ করে দেন। তবে আরেকটা কথা, ওনার সেন্স ফিরলেও ওনার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ায়, বিশেষ করে ডান হাত আর ডান পাতে বেশি আঘাত লাগায় উনি বেঁচে থেকেও মৃতপ্রায় হয়ে থাকবেন। মানে? রায়হান সাহেবের কণ্ঠে উদ্বিগ্নতা। মানে হলো উনি সুস্থ হলেও কখনো হাঁটতে পারবেন কিনা সেটা নিশ্চিত না। ওনার পা দুটো মারাত্মকভাবে ইনজুর হওয়ায় উনি কখনো হাঁটতে পারবেন কিনা সেটা আমরা নিশ্চিতভাবেও বলতে পারছি না। সবসময় শুয়ে বসেই কাটাতে হবে। তবে আল্লাহ চাইলে তো অসম্ভবও সম্ভব হয়। তাই আমরা পুরোপুরি কোনো কিছু নিশ্চিতভাবে বলতে পারছি না, কারণ আল্লাহ চাইলে উনি সুস্থ হতেও পারেন। তবে আমরা কোনো গ্যারান্টি দিতে পারছি না, কারণ আমাদের ডাক্তারি নলেজ থেকে যেটুকু বুঝতে পারলাম তার দ্বারা মনে হচ্ছে উনি আজীবন এভাবেই থাকবেন। বিছানায় শুয়ে থেকেই কাটাতে হবে। তবে আবারও বলছি, উপরওয়ালা চাইলে কিন্তু সবকিছু সম্ভব। এখন আপাতত সেন্স আসার জন্য দোয়া করুন। আমি আসছি। আচ্ছা, আমরা কি ওর সাথে একবার দেখা করতে পারবো? ডাক্তার যেতে গিয়েও থেমে গেল রায়হান সাহেবের প্রশ্নে। হতাশার হাসি এসে বলল, উনি এখন সেন্সলেস, আর এই মুহূর্তে ভিতরে কেউ অ্যালাউ নয়। আপনারা ওনার সেন্স ফিরে আসার পর ওনার সাথে দেখা করতে পারবেন, কারণ এখন ওনাকে অবজারভেশনে রাখা হয়েছে আর সেখানে কেউ প্রবেশ করার পারমিশন নেই। তো ধৈর্য ধরুন। বলেই ডক্টর সেখান থেকে চলে গেলেন। আর রায়হান সাহেব সহ বাকি সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সবাই যেন বিশ্বাসই হচ্ছে না আজকের এই দিনটা দেখতে হবে। সবার বুকের ভেতর অজানা একটা ভয় এসে ভিড় জমিয়েছে। জয়ের কিছু হবে না তো? জয়ের সেন্স ফিরে আসবে তো? শায়লা বেগম তো রীতিমতো নেহাকে যা নয় তাই বলতে লাগলো। ওনার একটাই কথা যে নেহার জন্য আজ জয়ের এই অবস্থা। ও যদি জয়কে অফিসে যেতে না বলতো, আর জয় যদি আজ অফিস না যেত, তাহলে এমন একটা ঘটনা কখনোই ঘটতো না। নেহাও কিছু না বলে পাথরের মতো নীরবে সব শুনে গেছে। কারণ ওরও মনে হচ্ছে ওর কারণেই আজ জয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। জয়ের অ্যাক্সিডেন্টের পেছনে কোথাও না কোথাও নিজেদেরকেই দায়ী মনে করছে নেহা। তবে নেহা চুপ করে শায়লা বেগমের কথাগুলো শুনলেও রায়হান সাহেবের কিন্তু চুপ করে থাকলেন না। স্ত্রীকে শক্ত কণ্ঠে জবাব দিয়েছেন, কারণ এতে তো নেহার কোনো দোষ নেই। যা হয়েছে সবই ভাগ্যে ছিল বলেই হয়েছে। এতে নেহাকে কথা শোনানোর কোনো মানে হয় না।